আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব এসএসসি পরীক্ষা 2026 দের টেস্ট পরীক্ষার গণিত প্রস্তুতি অর্থাৎ ফাইনাল প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে প্রশ্নগুলো আজকে আলোচনা আমি করব সেই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং মনে রাখতে হবে এই জাতীয় অঙ্কই তোমাদের পরীক্ষায় আসবে। হয়তো সংখ্যাটা চেঞ্জ থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে এইগুলোর ভিতর থেকেই পরীক্ষাতে আসবে। ওকে, আজকে আলোচনা করব আমি পরিমিতি ও পরিসংখ্যান অংশ নিয়ে, কিন্তু এর আগে আরও কয়টা আলোচনা করেছি। আলোচনা করেছি, সেগুলো তোমাদের দেখার আমন্ত্রণ অবশ্যই রইল। সেটা হচ্ছে বীজগণিত অংশ আলোচনা করেছি, জ্যামিতি অংশ আলোচনা করেছি এবং ত্রিকোণমিতি আলোচনা করেছি। আজকে শেষ রিভিশন, এটা পরিসংখ্যান এবং পরিমিতির কিছু অংশ নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সেই প্রশ্নগুলো পুঙ্খানুপুঙ্খা আমি সমাধান করে দেবো, এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবা। আর তার আগে আমাকে এই মুহূর্তে বলে দাও যে আমার অ্যাকচুয়ালি লাইভটা ঠিক আছে নাকি। যদি লাইভটা ঠিক থাকে তাহলে আমরা সামনের দিকে এগোতে পারি। আমি অ্যাকচুয়ালি দেখি যে লাইভটা ঠিক আছে কি না। আর অবশ্যই তোমরা প্রশ্ন করতে থাকবা। ওকে, সম্ভবত অনেকেরই আগামীকালকে গণিত পরীক্ষা। এই জন্য তোমাদেরকে আচ্ছা আমি দেখি যে ঠিক আছে কি না। টেস্ট পরীক্ষার গণিত প্রস্তুতি অর্থাৎ ফাইনাল প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবা। যে প্রশ্নগুলো আলোচনা ঠিক আছে, আমরা সামনের দিকে এগোতে পারি। তোমরা অবশ্যই বলবা যে তোমাদের কোনো সমস্যা আছে নাকি। আর তোমাদেরকে আমি আবারও বলি যে আজকে আলোচনা করছি পরিমিতি ও পরিসংখ্যান এই অংশটুকু নিয়ে। আর এর আগে আমি আলোচনা করেছি বীজগণিত অংশটা নিয়ে একটা পার্ট, আবার ত্রিকোণমিতি একটা পার্ট, জ্যামিতি একটা পার্ট। আগের 3টা পার্ট অবশ্যই দেখবে এবং আজকেরটা, তাহলে তোমাদেরকে সব ক্লিয়ার হয়ে যাবে। অবশ্য আমি আজকেও চেষ্টা করব সবগুলো নিয়ে আলোচনা করার জন্য, কেননা অনেকেরই আছে আগামীকাল তোমাদের গণিত পরীক্ষা। সেজন্য চেষ্টা করব সবগুলো করার। ওকে, তো খেয়াল করে দেখো, এখন আমরা প্রথম অঙ্ক থেকে শুরু করি। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, এমসিকিউ এই জাতীয় অঙ্ক যেহেতু আসবে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি, আর তোমরা কমেন্টস করতে থাকো। ওকে, খেয়াল করে দেখো, এখানে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর এ কোণ সমান বি কোণ এবং সি কোণ এইভাবে দেওয়া আছে। খেয়াল করে দেখো, একটা এ কোণ এ কোণ সমান এখানে দেওয়া আছে বি কোণ প্লাস আবার দেওয়া আছে কি সি কোণ। আচ্ছা, এখন বলছে এ কোণ এর মান কত। আচ্ছা, এই জাতীয় অঙ্ক থাকলে আমরা জানি যে ত্রিভুজে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, ত্রিভুজে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই সাথে এই কোণটা সমান বাকি 2টা কোণ দেওয়া আছে। এখন আমরা এভাবে জানি যে ত্রিভুজে 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, একই সাথে কিন্তু কোণগুলো দেওয়া নেই। সুতরাং আমরা যদি এখানে 90 ডিগ্রি দিয়ে আর বাকি 2টা যোগ করলে 90 ডিগ্রি হবে। সুতরাং 90 90 বাকি 2টা কোণ এই পাশে এবং ওই পাশে টোটাল মিলে আমাদের শর্ত হতে হবে যে 180 ডিগ্রি হতে হবে। অথবা যদি এরকম আমরা সমকোণ জানি, খেয়াল করে দেখো, আমরা এইভাবে সমকোণ জানি যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এইটা কত ডিগ্রি, আর এইটা, এই 2টা মিলে হতে হবে 90 ডিগ্রি সমকোণে। সেক্ষেত্রে আমরা কোণ আঁকাতে পারি। তাহলে এই পাশে যদি 90 ডিগ্রি দিয়ে আর বাকি 2টা কোণ, একটা 30 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি দিলে আমাদের শর্তে মিলে যাচ্ছে। সুতরাং এখানে এ কোণের মানটা হবে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এই জাতীয় অঙ্ক আসলে মনে রাখবা যে একটা কোণ যদি আলাদা আলাদা করে দেয় তাহলে অবশ্যই সেটি সমকোণ হবে এবং তার মান হবে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আশা করি এটি বুঝতে পেরেছো। নেক্সট, কোন সমবাহু ত্রিভুজের উচ্চতা এত সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। খেয়াল করে দেখো, কোন সমবাহু ত্রিভুজ, তার মানে সমবাহু ত্রিভুজটা কি অ্যাকচুয়ালি আমাদেরকে সেটা দেখতে হবে। সমবাহু ত্রিভুজ বলতে আসলে এরকম বোঝায়। এখানে খেয়াল করে দেখো, এইরকম, যার 3টা বাহু সমান। ওকে, খেয়াল করে দেখো, এখানে যদি আমরা এইটা ধরি যে এর 3টা বাহু সমান, আর 3টা বাহু যদি সমান হয়, ধরো এর বাহুগুলো, এটি হচ্ছে কি এ, এটি এ এবং এটি এ ধরে নিলাম। তাহলে এর সূত্র হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র √3a² বাই কত 4। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, মনে রাখবা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে এটা। আর যদি শুধু উচ্চতা বলে তবে উচ্চতার সূত্র হচ্ছে ক্ষেত্রফলের মতোই, এখানে হবে একটা এ আর এখানে হবে হচ্ছে 2, আর এটা হচ্ছে কি অবশ্যই বাহু। ঠিক আছে তো? এখন আমরা এই জায়গায় জাস্ট মান বসিয়ে দেবো। √3a এর মান ওখানে কত দেওয়া আছে। আচ্ছা, এখানে এভাবে মান তো বসানো হবে না, আমার এখানে এখন প্রশ্ন মতে দিতে হবে, কেননা আমার চাচ্ছে যে বাহুর কত।
এই যে বলছে বাহুর দৈর্ঘ্য কত হবে, প্রশ্ন মতে দিয়ে আমরা বাহুর দৈর্ঘ্য কিন্তু অবশ্যই আগেই ধরে নিয়েছি এ, তাহলে √3a/2 সমান আমার ওখানে কত আছে, উচ্চতা √3, যেহেতু এটা উচ্চতার সূত্র। এক কথা মনে রাখবা, এখান থেকে এইটুকু হচ্ছে উচ্চতার সূত্র। ওকে, উচ্চতার সূত্র এই অঙ্কটা পরীক্ষা কিন্তু খুব আসে, এবং এই ক্ষেত্রফলের সূত্রটা আর এই উচ্চতার সূত্র দিয়ে অনেকেই মনে করে √3a²/4 এটাই হবে হয়তো, কিন্তু না, এখানে এ এবং এখানে 2 দিলে উচ্চতা হয়ে যায়, এটা অনেকে জানে না। এবারে দেখো আমরা জাস্ট এ এর মানটা বের করবো, এটা রেখে দিলাম, এর সাথে বাকিটুকু যদি গুণাকারে হয় তাহলে আমরা এইটুকু আগে রেখে দিলাম। এবারে নিচেরটা যাবে উপরে আর উপরেরটা যাবে নিচে, এটা হচ্ছে আমাদের সূত্র। সেই ক্ষেত্রে দেখো √3 কেটে গেলে 2 × 4, আমাদের উত্তর হবে 4, 4 কি আছে, হ্যাঁ আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি বুঝতে পারবা। আমি আবারও বলি, আজকে আলোচনা করছি হচ্ছে আমি টেস্ট এক্সাম, যারা টেস্ট এক্সাম দিবা আগামী কাল, যাদের পরীক্ষা আছে গণিত, তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকে এখন যে ক্লাসটি নিচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং এর মধ্যে থেকে অনেকগুলো কমন আসবে, আমি শিওর বলে দিলাম। এবং আরও 3টা ক্লাস আগামী গত কয়েকদিনে যে নিয়েছি সেই ক্লাসগুলোও তোমরা দেখবা, ওর মধ্যে থেকে পরীক্ষা আসবে শিওর। ওকে, খেয়াল করে দেখো এবারে, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। খেয়াল করে দেখো, এখানে সেই আগের মতো একটি বাহু আমি আঁকিয়ে নিলাম, এই বাহুটা হচ্ছে কত, সমবাহু একটি ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের আমরা কি করলাম, এখান থেকে বলছে 4 সেন্টিমিটার বাহু, অর্থাৎ এটা 4, এটা 4 এবং এটা 4। এখন বলছে এর ক্ষেত্রফল কত। আমরা জানি সমবাহু, কেবল বলে দিলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, √3a²/4। এর সমান আমার এখানে 4, মনে রাখতে হবে, এ সমান বাহু। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা কি করব, এই জায়গাটায় বসিয়ে দেবো হচ্ছে 4²। হ্যাঁ, এখন দেখো √3 × 16, এটা ইন্টু জায়গায় গুণ দিয়ে দিই, ইন্টু দিলে এবার বুঝতে পারবো না, তাহলে 4 দ্বারা একে কাটলাই 4, অর্থাৎ আমার উত্তর হবে আছে 4√3 আছে, 4√3, এই যে 4√3 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল হলে তো অবশ্যই বর্গ হয়। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি বুঝতে পারছো। আর তোমরা কমেন্টস করে অবশ্যই জানাও যে তোমাদের কোন অধ্যায় নিয়ে আলোচনা করলে আমরা এইটা দিয়ে এটা শেষ করে পরিসংখ্যান করব। পরিসংখ্যানটা শেষ হলে কোনটা নিয়ে আলোচনা করব, বীজগণিত, জ্যামিতি না ত্রিকোণমিতি, কোনটা নিয়ে আলোচনা করব সেটা বলবা, সেখানে দ্রুত চলে যাব। ঠিক আছে, এখন আপাতত আমরা পরিমিতির কয়েকটা অঙ্ক, 10টা মতো অঙ্ক করব, 10টার মধ্যে থেকে কমন আসার সম্ভাবনা আছে, এবং তারপরে পরিসংখ্যান আছে। পরিসংখ্যান যা করব, পরিসংখ্যান থেকে তোমাদের জানো যে তোমরা পরিসংখ্যান থেকে টোটালে, হ্যাঁ, পরিসংখ্যান থেকে হ্যাঁ, পরিসংখ্যানে যখন যাব তখন আর বলবো, পরিসংখ্যান থেকে টোটালে তোমাদের 25+ কমন আসার সম্ভাবনা আছে, সিকিউ, এমসিকিউ এবং শর্ট দিয়ে, এটা মাথায় রাখবা। এবং এই যে প্রশ্নগুলো আলোচনা করছে এগুলো কিন্তু শর্ট দিয়েও আলোচনার, শর্টও আসতে পারে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে পরিসংখ্যান থেকে এই যে এটা আলোচনা, এই 25+ মানে 25+ আসবে, এটা কিভাবে আসবে, কোথা থেকে আসবে, কেমন আসবে, সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। তার আগে এই আলোচনাটুকু করে নিই। বলছে সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ। আচ্ছা, এখানে সুষম পঞ্চভুজ, তার মানে n সমান আমাদের মনে রাখতে হবে 5 ভুজ, মানে 5। আর এর সূত্র হচ্ছে সুষম পঞ্চভুজের উৎপন্ন কোণ। হ্যাঁ, এখানে আমরা লিখব সুষম পঞ্চভুজের উৎপন্ন কোণটা, এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি বাই n। এই হচ্ছে সূত্র, এই সূত্রটুকু জাস্ট মনে রাখবা। এটুকু মনে রাখলে এবারে যত ভুজ হবে শত বসিয়ে দেবা, মানে এনের জায়গায় সেই ভুজটা বসিয়ে দেবা, তাই কিন্তু হয়ে যাবে ভুজ সংখ্যা এক কথায়। এখন দেখো 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি বাই n এর মানটা হচ্ছে 5। এবারে 180 ডিগ্রি বাই 5 দ্বারা একে গুণ করলে হয় 5 7 35, আর 5 2 হচ্ছে 2 সমান, এখানে হবে হচ্ছে 72 ডিগ্রি। 72 ডিগ্রি বিয়োগ করলে হয় 108 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর। 108 ডিগ্রি আছে, এই যে ক নম্বরটা 108 ডিগ্রি। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? আমি আবারও বলি, টেস্ট এক্সাম যাদের আগামীকালকে আছে এবং 2-1 দিনের মধ্যে হবে গণিত, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই ক্লাসটি আমি নিচ্ছি। এর মধ্যে থেকে কমন আসবে, শিওর আসবে। যদি না আসে তারপরে আমার সাথে যোগাযোগ করবা। আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমি বলে দিই যোগাযোগ করার জন্য, 01883090390। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এটির সাথে তোমরা যোগাযোগ করবা যে স্যার কমন আসেনি। এবং মনে রাখবা যে আমার একটা জেনিত
ম্যাথ স্টাডি, জেনিথ ম্যাথ স্টাডি .com, হ্যাঁ, জেনিথ ম্যাথ স্টাডি .com। এখানে হচ্ছে আমার কোর্স আছে, ফ্রি কোর্স। যারা গণিতে দুর্বল তাদের জন্য ফ্রি, আর যারা সবল ভালো করে শিখতে চাও তোমাদের জন্য ন্যূনতম একটি কোর্স ফি আছে, সেটা দিয়ে এনরোল করতে পারো। আমরা টেস্টের পরেই আমাদের রিভিশন ব্যাচ এবং এক্সাম ব্যাচ শুরু করে দেবো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অগ্রিম ভর্তি হতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা এখানে আপকামিং কোর্স আছে সেখানে এনরোল করে ফেলতে পারো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ওকে আমরা নেক্সটে চলে যেতে পারি, পরের অঙ্ক। আচ্ছা নেক্সট তো না, হ্যাঁ এই অঙ্কটা হয়ে গেছে, নেক্সট অঙ্কে যেতে পারি। তার আগে দেখো একটি বর্গের পরিসীমা, দেখো a/2 একক, এর ক্ষেত্রফল নিচের কোনটি? মনে রাখবা বর্গের পরিসীমা মানে কি, আগে আমরা বর্গটা আঁকাই, বর্গটা কি সেটা একটু দেখাই। ধরে নাও এটা একটি বর্গ, ওকে এটা একটি বর্গ। এই বর্গের পরিসীমাটা কি এটা মাথায় রাখতে হবে। পরিসীমা হচ্ছে এর যেই কয়টা বাহু আছে সবগুলো যোগ করলে হয় পরিসীমা। মাথায় আছে সবগুলো, মানে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা সবগুলো যোগ করলে হবে কি পরিসীমা। ওকে এই যে বাহুগুলো এটা যোগ করলে হবে পরিসীমা। তাহলে এর বাহু কত আমরা জানি না, কেননা এখানে বলছে বর্গের পরিসীমা এত। আচ্ছা আমরা ধরে নিলাম, এখানে ধরে নিই হ্যাঁ, যে বর্গের বাহু, বাহু সমান একক। ওকে এবারে বর্গের পরিসীমা কত হবে? পরিসীমা 4a, এরকম না? যেহেতু বর্গের পরিসীমা, কিন্তু ওখানে পরিসীমা আমার দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি? পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে একটা বাহু পাওয়া যায়। মনে থাকবে এটা, পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়, কেননা বর্গের বাহু হচ্ছে 4টা এবং 4টা বাহু অবশ্যই সমান। সেই ক্ষেত্রে আমরা যদি এ ধরি তাহলে একে 4 দ্বারা ভাগ করলে কত যা পাবো সেটা হচ্ছে বাহু পাবো। কিন্তু আমাদের এ ধরার এখানে কোনো অপশন নেই, কেননা এসব আমরা ধরবো না। ওই জায়গাটা পরিসীমা কিন্তু আমার দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আমরা লিখব যেখানে পরিসীমা, পরিসীমা কত a/√2 একক। অতএব বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য না বের করলে কি করতে পারি? বাহুর দৈর্ঘ্য না বের করলে আমরা ক্ষেত্রফল কি করে বের করবো, তাই না? কেননা আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। ওকে বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফলের সূত্র। আর এখানে পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা কি বর্গটা বের করে নেব। ঠিক আছে, এখন বড় বাহুটা বের করে নেব। বাহুটা বের করতে হলে কি আমার পরিসীমা দেওয়া আছে, পরিসীমাকে 2 দ্বারা 4 দ্বারা ভাগ করলে, যেহেতু বর্গ 4 দ্বারা ভাগ করলে আমরা বাহু পাবো। তাহলে a/2 গুণ 1/4 সমান a/8, এটা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য, এত একক। বর্গের বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা, বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। আচ্ছা তোমাদেরকে একটু বলি, তোমরা যারা আমার সাথে আছো তোমরা দ্রুত আমার এটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দাও। শেয়ার করলে কি হবে, তাহলে অন্যরাও কিন্তু জেনে যাবে, কেননা প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যারা প্র্যাকটিস করবে আমার বিশ্বাস তারা আগামীকালকের পরীক্ষাটা ভালো হবে। এই জন্য দয়া করে তোমরা কি করবা, দয়া করে দ্রুত, আচ্ছা আচ্ছা গ্রুপ 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 কই, গ্রুপ কই, এই যে গ্রুপ, গ্রুপে আমি একটু কী করি শেয়ার করে দিলাম, গ্রুপে তোমরা ওটা শেয়ার করে দাও। ঠিক আছে, আচ্ছা তারপরে আরেকটা কাজ করি, সেটি হচ্ছে কপি লিঙ্ক করে আমি এক জায়গায় একটু দিয়েই, আমার স্টুডেন্ট অনেকগুলো আছে একটা গ্রুপে, সেই গ্রুপে আমি দিয়ে দিই যাতে ওরা পেয়ে যায়। ঠিক আছে, ওরা পেয়ে গেলে কি হবে, জয়েন হতে পারবে, ওদের কাজে লাগবে। আর তোমরা কিন্তু করে দাও এটা, দয়া করে অল্প একটু টাইমে করে দাও, জয়েন প্লিজ দিয়ে দিলাম, তাহলে ওরা কিন্তু জয়েন হয়ে যাবে। ওকে এবারে আমরা আমাদের ক্লাসে আবার ফিরে যেতে পারি। ঠিক আছে, ওকে 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 আমাদের ক্লাসে ফিরে যেতে পারি। এখন দেখো, খেয়াল করে দেখো, বাহুর দৈর্ঘ্য আমরা এটা পেয়েছি, এবার ক্ষেত্রফল, অতএব আমরা দিয়ে দেবো অতএব, অতএব বর্গের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান a/8 তার হোল স্কয়ার বর্গ একক, একক।
ঠিক আছে, তাহলে এটা কি করব, এ স্কোয়ার দেবো, আর এটা কি 28টা 64 বর্গ একক। এটা হচ্ছে উত্তর। এ স্কোয়ার বাই 64 আছে, এই যে আছে এ স্কোয়ার বাই 64। বুঝতে পারছো তো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি বুঝতে পারছো তোমরা, এবং তোমাদের খুবই কাজে লাগবে। এইটা আমি আবারও বলি, এই যে ক্লাসটা নিচ্ছে, এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামীকালকে যারা পরীক্ষা দিবা তারাই বুঝতে পারবা যে আসলে এটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। দেখো, পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? পাই সেন্টিমিটার পরিধি, তার মানে বৃত্তটা কি? বৃত্তের পরিধিটা আগে তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এটা ধরে নাও একটি বৃত্ত, আমি ধরে নিলাম। হ্যাঁ, এটা একটি বৃত্ত ধরে নিলাম। এই বৃত্তের পরিসীমা, এখানে খেয়াল করো, আমরা এখানে যদি যাই, সেটা হচ্ছে বৃত্তের পরিসীমা বা পরিধি, পরিধি একই। সেইটা কি? এটা হচ্ছে এই যে চারিদিকে যে ঘুরে আসলো না পরিধির অংশ, সেটাই হচ্ছে বৃত্তের পরিধি বা পরিসীমা। হয়েছে? এটা হচ্ছে কত? 2πr। এটা হচ্ছে সূত্র। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, কিন্তু ওখানে বলছে পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট। তার মানে আমরা এখানে কি করতে পারি, এর পরিধি যেহেতু পাই সেন্টিমিটার দেওয়া আছে, এখন বলছে বৃত্তের ক্ষেত্রফল কত সেন্টিমিটার। তাহলে আমাদের কাজটা কি, এখান থেকে আর এর মানটা বের করা। তাহলে আমরা কি করব, প্রশ্ন মতে দেব। প্রশ্ন মতে দিয়ে কি, যেহেতু 2πr সমান কত দেওয়া আছে, পাই দেওয়া আছে পরিধি, তাহলে এখান থেকে আর এর মানটা আমাদের প্রয়োজন। কেননা আমাদের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। তাহলে আর এর মানটা আমাদের প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা এখানে করব, পাই উপরে দিলাম আর নিচে দেবো হচ্ছে 2π। সেক্ষেত্রে 1/2 এটি হচ্ছে আর এর মান। অতএব আর এর মান, আর এর মান পেলাম 1/2। এবারে আমাদের কি ক্ষেত্রফল বের করব। অতএব বৃত্তের ক্ষেত্রফল, অতএব বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। এককটা দিয়ে দেবে তোমরা। হ্যাঁ, সেন্টিমিটার আছে, এখানে হবে বর্গ সেন্টিমিটার। এককটা আমি ফ্যাক্টর মনে করছি না, কেননা এটা এমসিকিউ, তোমরা অবশ্যই বুঝতে পারবা। এবারে পাই এখানে দিলাম, আর যেহেতু আমাদের আর এর মানটা পেয়েছি 1/2, আমি এখানে দিলাম 1/2 তার হোল স্কয়ার বর্গ একক সমান পাই ইন্টু 1/4 বর্গ একক। তাহলে এর উত্তর হবে হচ্ছে কত, π/4। এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন π/4 কে উত্তর আছে, এই যে π/4। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে লিখি, ওখানে আর যাবো না, এখানে লিখলাম π/4। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, একটু পরেও হবে। একটু পরে আমি জ্যামিতি, বীজগণিতের যে সাজেশন আছে সেটা দিয়ে দেবো আমি, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আগামীকালকে কাজে লাগবে তোমাদের। দেখো, বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কোনটি? বৃত্তের ব্যাস ও পরিধি। তার আগে তোমাদেরকে একটা কাজ করবো, এখানে একটা বৃত্ত আঁকাই। কেননা বলছে যে বৃত্তের ব্যাস ও পরিধি, এই জায়গাটা একটা জিনিস বুঝতে হবে তোমাদের, যে বৃত্তের ব্যাস ও পরিধি। বৃত্তের ব্যাসটা কি খেয়াল করো, বৃত্তের ব্যাসটা হচ্ছে এই যে কেন্দ্র, এই কেন্দ্রগামী জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস। তার মানে এর ব্যাসার্ধ ধরে নিলাম আর, আমরা এখানে ধরলাম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান আর ধরেছি। আচ্ছা, তাহলে ব্যাসটা কি, টোটালটুকু, এইটুকু আর এইটুকু আর, তাহলে ব্যাস আমরা এখানে ধরবো ব্যাস 2r। আর বলছে পরিধি, পরিধির অনুপাত। এবারে এই যে আশপাশ যা হচ্ছে সেটাকে বলা হয় পরিধি, একটাকে বলেছি। বৃত্তের পরিধি হচ্ছে, এখানে লিখবে হচ্ছে বৃত্তের পরিধি, পরিধি সমান 2πr। এবারে বলছে অনুপাত, এখন আমি লিখব যে বৃত্তের ব্যাস যা আছে তাই লিখব। হ্যাঁ, বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত এখানে দিই। হ্যাঁ, অনুপাত সমান বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে, এখানে বের করেছি, বৃত্তের পরিধি 2πr, আর ব্যাস কত? 2r। বৃত্তের পরিধি, সরি, আগে হচ্ছে ব্যাস তারপরে পরিধি। তাহলে আমরা এখানে দেবো আগে 2πr, 2r, আর পরিধি হচ্ছে 2πr। এইবারে খেয়াল করে দেখো, একই রকম জিনিস দ্বারা বাদ দিয়ে দেবো। 2r বাদ, তাহলে 1, আর এখানে থাকলো 2r বাদ, শুধু থাকলো পাই। এখানে আমরা দেবো 2r দ্বারা ভাগ করে। ওকে, তাহলে আমাদের উত্তরে যে 1:π আছে, 1:π এই যে প্রথমটা। শিক্ষার্থী বন্ধুরা, এটা কি বুঝতে পেরেছো?
আশা করি বুঝতে পেরেছো, খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস তোমাদের জন্য পরীক্ষায় আসবে। আর যারা ক্লাসটা করছো তারাই বুঝতে পারবা যে কতটা গুরুত্বপূর্ণ অঙ্কটি। ওকে, এই হচ্ছে অঙ্ক, ক্লাসটা নিলাম। এইবার খেয়াল করে দেখো, একটি ঘনকের আয়তন 2 পাই নাকি 2 পাই না 24√3 ঘন সেন্টিমিটার হলে তার ধার কত? ধার মানে কি? আচ্ছা, ঘনকটা কি? ঘনকটা যদি আমরা এখানে দেখি, ঘনক আছে নাকি? ঘনক আছে এখানে? ঘনক আছে না, আমাদের ঘনকটা আঁকাতে হবে। ওকে, ঘনক যদি আমরা আঁকাই, মনে করো এরকম একটি ঘনক আঁকাইলাম, তোমাদের একটু দেখাই এখনো। হ্যাঁ, এটা একটি বর্গ নিলাম, আর একটা নিলাম হচ্ছে এখানে একটি বর্গ নিলাম, মনে করো এটা এরকম করলাম, নিলাম। ওকে, এইবার এটা আর এটাও হচ্ছে কালো করে দেই। এইবার একটা কাজ করব, সেটি হচ্ছে এই অংশটুকু যোগ করে দেবো, এই অংশটুকু যোগ করে দেবো, এই অংশটুকু যোগ করে দেবো, এই অংশটুকু যোগ করে দেবো। এটি হচ্ছে একটি ঘনক। এখন বলছে ঘনকের আয়তন এত। আয়তন বলতে, ঘনকের আয়তন বলতে আসলে এটা হচ্ছে, আমি আগে বোঝাই, ঘনকের ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এইচ। এইচ মানে সি, মানে উচ্চতা। তাহলে ঘনকের ধার ধারে থাকে হচ্ছে 3টা, অর্থাৎ বাহু থাকে 3টা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ওকে, সেই ক্ষেত্রে আমরা জানি যে ঘনক মানে প্রত্যেকটা বাহু সমান। তাহলে আমাদের এখানে হবে, মাথায় রাখতে হবে যে এইটাও এ, এটাও এ, এটাও এ। অতএব ঘনকের আয়তন আমরা দেব ঘনকের আয়তন। আয়তন, ঘনকের আয়তনের সূত্র আছে এ কিউব। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন মতে দেব, কেননা আমাদের ওখানে আয়তন দেওয়া আছে। এ কিউব সমান 24√3। এখন এ কিউব সমান এই 24টাকে একটা কাজ করব, সেটা হচ্ছে যদি আমরা 2√3-কে 3বার গুণ করি তাহলে হয়ে যাবে আমাদের 24√3। তাহলে এ সমান হবে আছে 2√3। এখন আমাদের কথাটা ঠিক আছে নাকি আমরা সেটা এখানে দেখি। কত? 2√3-কে কয়বার গুণ করব? 3বার। 2√3 গুণ 2√3 গুণ 2√3, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ইন্টু 3 ইন্টু √3। ঠিকই আছে, 24√3। ঠিক আছে, এখন এর মান হলো 2√3। আমাদের এখানে বলছে ঘনকের ধার কত? ধার মানেই কিন্তু ঘনকের এই বাহু। ঘনকের ধার কত? a√3 আছে। 2√3, 2√3 যে ক নম্বর। শিক্ষার্থী বন্ধুরা, এটা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবা কি বুঝতে পারোনি। আর না বোঝার মতো অ্যাকচুয়ালি কিছু নেই। এবারে দেখো 9 নম্বর, একটি বেলুনের উচ্চতা 8 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস 12 সেন্টিমিটার। বেলুনটির সমগ্র নাকি বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত ঘন সেন্টিমিটার? ওকে, এখানে একটা কাজ আছে। আমরা এখানে ধরে নিলাম ঘনকটির আচ্ছা, ঘনকটি একটি বেলুনটাকে, এটা বেলুন, ঘনক তো না। আচ্ছা, বেলুন কি? বেলুনটাকে বুঝতে হবে আমাদের। বেলুনটা হচ্ছে এরকম, মনে করো এখানে একটি বৃত্ত দিলাম, এই যেভাবে করলাম, এই যেভাবে করলাম, এটা হচ্ছে একটি বেলুন। এই বেলুনের, আর এটা হচ্ছে বৃত্ত, এটাও একটি বৃত্ত, এর মাঝখানে যেটি সেটা হচ্ছে এইচ, আর এখান থেকে এটুকু হচ্ছে আর। তার মানে এটুকু ধরলাম আর, এটুকু ধরলাম এইচ, আর এইটুকু হচ্ছে একটি বৃত্ত, এটুকু একটা বৃত্ত। এখন বলছে বেলুনের উচ্চতা এইচ, তাহলে কত আমরা এখানে দেবো? উচ্চতা এইচ সমান কত? 8 cm। আচ্ছা, ভূমির ব্যাস 12, তার মানে ব্যাস মানে যে এখান থেকে এটুকু সব, তাহলে ব্যাসার্ধ আর সমান কত? ওই যে 12-কে 2 দ্বারা ভাগ করে cm, যা হবে তাই, তার মানে 6 cm হয়েছে। এইবারে বলছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। আমরা জানি অতএব পৃষ্ঠের আবার লিখি, অতএব বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান 2πr/h। এটা হবে 2πr/h। তাহলে এখানে মানটা পরিষ্কার দেবে, 2 দিলাম, পাই দিলাম, আর হচ্ছে কত? আর এর মান হচ্ছে এখানে 6 দিলাম, আবার ইন্টু দিলাম কত? পায়ের এইচ, এইচের মান কত? 8। তাহলে এখানে হলো কত? 6 8 48, 48 দুগুণে 96 পাই। এটা হচ্ছে উত্তর, 96 পাই আছে। এখন গুণ করলে যা হবে
এটা গুণ করলে সম্ভবত এই যে গ নম্বরটা উত্তর হবে 301.59। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় একটা কিন্তু আসবেই বেলুন থেকে, বেলুন আর ঘনক থেকে। মনে রাখবা বেলুন অথবা ঘনক থেকে একটা প্রশ্ন তোমাদের আসবেই শিওর। এই জন্য এই বেলুন এবং ঘনকটা ভালো করে দেখতে হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এটাও আশা করি বুঝতে পেরেছে। এবারে খেয়াল করে দেখো, উপাত্তের এই যে এবারে পরিসংখ্যানে চলে আসলাম। পরিসংখ্যান খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই পরিসংখ্যানটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদের, এইটার ভিতর থেকে পরীক্ষা অনেকগুলো আসবে। দেখো, আচ্ছা আমি পরিসংখ্যানে একটা কথা তোমাদের বলেছিলাম যে আমি পরিসংখ্যানের একটা বিষয় তোমাদের বলবো। হ্যাঁ, পরিসংখ্যান অ্যাকচুয়ালি এখানে আমি যে বলেছি 25+ এখান থেকে কমন আসবে। কোথায় থেকে? পরিসংখ্যান থেকে। তাহলে কি কি আসবে মনে রাখবা, এখানে সি কিউ আসবে দুইটার যার মার্কস থাকবে হচ্ছে 20। আচ্ছা, এম সি কিউ আসবে দুইটা অথবা তিনটা। হ্যাঁ, ধরে নিলাম দুইটা, তাহলে এখান থেকে দুইটা আসলেও কত? 2। আর শর্ট এখান থেকে আসবে দুইটা, ধরে নিলাম দুইটাও যদি আসে তাও হচ্ছে 2 দুগুণে 4। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 2 দুগুণে 4। হ্যাঁ, যোগ করলে কত হচ্ছে? 26। তাহলে ঠিক আছে 25+। আমি যে বলেছি 25+, 25-এর চাইতে বেশি হবে। 26 এখানে দিয়েছি, 27 হতে পারে, এভাবে কিন্তু হবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে পরিসংখ্যান অধ্যায়টি খুবই সুন্দর করে করো। পরিসংখ্যান করলেই পাস। যারা অঙ্কে দুর্বল, বুঝতে পারো না ভালো, তারা পরিসংখ্যান করবা। এখন আমি বলি, এই পরিসংখ্যানের একটি ফ্রি কোর্স আছে তোমাদের জন্য। হ্যাঁ, ফ্রি কোর্স, যারা ফেল করেছে তাদের জন্য ফ্রি কোর্স, আর যারা অপেক্ষাকৃত ভালো তাদের জন্য অল্প, মনে হয় সম্ভবত 100 টাকা। হ্যাঁ, 100 টাকার মতো একটি কোর্স ফি আছে। এই ফিটা তোমাদেরকে দিয়ে এই কোর্সে ভর্তি হতে হবে। সেটি পাবা হচ্ছে জেনিথ ম্যাথ study.com, zenithmathstudy.com-এ পাবা এই পরিসংখ্যানের কোর্সটি। ওইটা তোমরা ভর্তি হতে পারো। এবং zenithmathstudy.com-এ আরও পাবা হচ্ছে তোমাদের রিভিশন ব্যাচ, এই টেস্টের পরে যে রিভিশন ব্যাচ শুরু হবে, এবং এক্সাম ব্যাচ, যেটাতে ইচ্ছা ভর্তি হতে পারো নামমাত্র মূল্যে। আর যারা ফেল করেছে পরীক্ষায় তাদের জন্য ফ্রি, আর যারা অপেক্ষাকৃত দুর্বল তাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই কোর্সটা। ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটি করে ফেলতে পারি। দেখো তো অঙ্কটি কী বলছে অ্যাকচুয়ালি। এখানে বলছে যে উপাত্তের সর্বোচ্চ মান 97 এবং পরিসর এত হলে সর্বনিম্ন নম্বর কত। আচ্ছা, এখানে মনে রাখবা এইটা একটি সূত্র আছে আমাদের। উপাত্তের পরিসর আমি এখানে লিখলাম যে পরিসর। হ্যাঁ, পরিসর সমান সূত্র হচ্ছে সর্বোচ্চ নম্বরই তো মান, সর্বোচ্চ মান বিয়োগ নিম্ন মান, তারপরে এখানে ক্যালকুলেট এটা দিয়ে 1। এখন দেখো খেয়াল করে যে আমাদের পরিসর দেওয়া আছে, সর্বোচ্চ মান দেওয়া আছে কত? 97। পরিসর কত দেওয়া আছে? 48। আর সর্বনিম্ন নম্বর আমি এখানে দিলাম সর্বনিম্ন মান, আর যোগ 1 এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে বা দিলাম, এখানে বা দিলাম। এইবার দেখো এখানে মাইনাস আছে, তাহলে এটাই পাশে নিয়ে আসলাম। এখানে দিলাম সর্বনিম্ন মান সমান 97, আর 1-এ যোগ করলে হয় 98। এটা আমরা একবারে লিখে দিলাম যে 98 বিয়োগ 48 সমান 0 কত 50। তার মানে সর্বনিম্ন নম্বর আমাদের 50। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা এই অঙ্কটা বলি যে অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু বুঝতে হবে যে অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট তা। আচ্ছা, কোথায় আচ্ছা, যেখানে থাকে থাক।
এটা আমাদের অত জানার দরকার নাই। আচ্ছা হলো, তাহলে এটা হচ্ছে এই জাতীয় অঙ্ক, এই মানগুলো শুধু চেঞ্জ থাকতে পারে, তাছাড়া কিন্তু প্রশ্ন সব একই থাকবে। ঠিক আছে, আমরা চলে গেলাম নেক্সট অঙ্কে। দেখো, অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্ন পরীক্ষায় আসবে আমার মনে হয়, যে কোনোভাবে আসতেই পারে এটি। হ্যাঁ, বলছে অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। আচ্ছা, অজীব রেখাটা কেমন? এই যে এরকম, খেয়াল করে দেখো, এইভাবে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। অজীব রেখা মনে করো এখান থেকে শুরু হয়ে এইভাবে চলে গেল। হ্যাঁ, তার মানে অজীব রেখা সবসময় ঊর্ধ্বগামী, নিচে কখনো যাবে না। কোনো কিছু গণসংখ্যা যদি না থাকে তবে একটা কাজ করতে পারে, এরকম সমান যেতে পারে, কিন্তু কখনো নিচে যাবে না, সবসময় যাবে উপরে। এটা মাথায় রাখবা। হ্যাঁ, এই জন্য অজীব রেখা সবসময় ঊর্ধ্বগামী, নিম্নগামী, সমান্তরাল, উলম্ব, সবসময় ঊর্ধ্বগামী, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এটা পরীক্ষায় খুব আসে। অজীব রেখার অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? আচ্ছা, গণসংখ্যা? নো। মধ্যমান? নো। শ্রেণীর উচ্চসীমা? নো। ইয়েস, ক্রমযুক্ত গণসংখ্যা, এটা শ্রেণীর উচ্চসীমা। অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর, তার মানে যে এইদিকে এরকম মনে করো থাকলো, এই দিকে কি ধরা হয়? এই শ্রেণীর উচ্চমান ধরা হয়। ঠিক আছে, মনে করো 1 থেকে 10। হ্যাঁ, আবার থাকলো আর একটা গণসংখ্যা থাকলো, এটা একটি গণসংখ্যা, আর একটা গণসংখ্যা থাকলো হচ্ছে 11 থেকে 20, আবার আর একটা থাকলো হচ্ছে 21 থেকে 30, এইভাবে থাকলো গণসংখ্যা। তখন এই যে এখানে ধরা হয়, এই জায়গাটায় ধরা হয় এভাবে, এই জায়গাটাই এভাবে ধরা হয় যে এখানে, এই যে এখানে ধরা হয় হচ্ছে উচ্চমান, যেহেতু 10, এখানে 1 থেকে শুরু হয়েছে, 20, 30, 40, এভাবে। এই জন্য এখানে ধরা হয়েছে সবসময় উচ্চমান, এটা মাথায় রাখবো। ওকে, নেক্সট, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? আচ্ছা, অবিচ্ছিন্ন চলক আর বিচ্ছিন্ন চলক এইটা বুঝতে হলে আমাদের দুইটা জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে। কিন্তু আমি একটা টেকনিক তোমাদের বলে দেই, অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে বা অজীব রেখার না, অজীব নাকি অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন যেটাই বলুক না কেন, প্রশ্ন দেখে তোমরা উত্তর বের করতে পারবা। এখন প্রশ্ন দেখে উত্তর কি করে বের করতে হবে, এখানে কিন্তু একটি কথা আছে, প্রশ্ন দেখে কিভাবে উত্তর বের করবা। আমি বলি যে উত্তর যেটা হয় সেটা সবসময় একটু ব্যতিক্রম থাকে। ঠিক আছে, এখন কীরকম ব্যতিক্রম থাকে এখানে খেয়াল করো। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? অবিচ্ছিন্ন কি আমাদের জানার দরকার নেই, আমি তো বলবোই অবশ্যই অবিচ্ছিন্ন কি, কিন্তু প্রথমে কথা হচ্ছে জানার দরকার নেই, তারপরে আমরা পারবো কিভাবে। জনসংখ্যা, তারপরে শিক্ষার্থীর সংখ্যা, তারপরে জন্মসাল, এখানে আছে বয়স, এর ভিতরে একটা পার্থক্য আছে। কিভাবে? জনসংখ্যা, এখানে খেয়াল করে দেখো, প্রথমে আছে জনসংখ্যা। জনসংখ্যা, জনসংখ্যা কি? জনসংখ্যা আমরা কি, যেমন আমার পরিবারের সদস্য সংখ্যা কয়জন, তারপরে কি ধরবো, পরিবারের সদস্য সংখ্যা মনে করো কত, তো 4 জন। এটাকে ভাঙা যায়? এই জিনিসটা বললে এটাকে ভাঙা যায় সদস্য সংখ্যা। মনে করো আর একটা নতুন সদস্য আগমন ঘটলো, তাহলে এখানে কি আমি বলতে পারবো 4.5? না, পারবো না। এখানে কি বলবো? 4 থেকে বৃদ্ধি পেয়ে 5, মানে পূর্ণ সংখ্যা এক কথায়। তার মানে এটা হচ্ছে কি হলো? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এইবার দেখো, শিক্ষার্থীর সংখ্যা একই অবস্থা, পূর্ণ সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা কখনো 1/2 হতে পারে না, মানে অর্ধেক হতে পারে না। এবারে বয়স, খেয়াল করে দেখো, বয়স একটু পরে বলি। এবার জন্মসাল, জন্মসাল তো সবসময় কি 1972, 1973, 1976, 1980, এইভাবে হয়। কখনো জন্মসাল শুধু সালটা কখনো এই দশমিক হয় না, এটা মাথায় রাখবা। তার মানে এটাও কি পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে বলছে বয়স, যখন এখানে বলবে বয়স, তখন আমার বলতে পারে আমি, যেমন ধরে নাও যে 5 বছর 6 মাস, একবারে যদি লেখা হয় 5.5 বছর, বছর লেখা যায় না, তার মানে দশমিক হয়। এখন খেয়াল করে দেখো, আমি বলেছি না উত্তর দিকেই তুমি পেয়ে যাবা, একটা ব্যতিক্রম থাকবে আর বাকি 3টা একই রকম থাকবে। খেয়াল করে দেখো, জনসংখ্যা পূর্ণ সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা পূর্ণ সংখ্যা, জন্মসাল পূর্ণ সংখ্যা, বয়স দশমিক সংখ্যা। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবারে আমরা যদি এখান থেকে সংজ্ঞায় চলে আসি, হ্যাঁ, একদম সংজ্ঞায় চলে আসি, যেমন এখানে যে বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলকে যাই, সংজ্ঞায় যাই, তাহলে আমরা এরকম লিখব, যে কোনো কি পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক, যে কোনো পূর্ণ সংখ্যা। আর আমি যদি এখানে বলি অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক,
এইটা যদি বলি এটা কি লিখব, যে কোনো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? সব সংখ্যাই, সকল মূলদ অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তার মানে এখানে তুমি সংখ্যা, পূর্ণ সংখ্যা আনতে পারো, ভগ্নাংশের সংখ্যা আনতে পারো, সব কিছু আনতে পারো। এটা এইখান থেকে এই সংজ্ঞা দুইটা জানলে তোমার সব হয়ে যাবে। আর এইটা জানার জন্য এখানে পরীক্ষায় কখনো এটা এই তোমার দেখা লাগবে না, যেটা ব্যতিক্রম সেটাই হবে তোমার উত্তর। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ঠিক আছে, এবারে আমরা নেক্সট অঙ্কে চলে যেতে পারি। তার মানে উত্তর আমরা এখানে পেয়ে গেছি যে বয়স। এখন যদি তোমার পরীক্ষায় আসে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, এইভাবে টেকনিক করবা, যেটা ব্যতিক্রম সেটাই উত্তর হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট u2 সমান দেওয়া আছে -2, x2 সমান দেওয়া আছে 12 এবং h সমান দেওয়া আছে 4 হলে অনুমিত গড় a সমান কত? আচ্ছা, এটা কি অ্যাকচুয়ালি? এটা আছে আমরা বলবো ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে ইউ, এখানে আছে আই হবে, হ্যাঁ, কিন্তু এখানে আছে 2, মানে দ্বিতীয় ধাপ বিচ্যুতি, অর্থাৎ আমি 2 দেব। তাহলে এখানে x2 মাইনাস a বাই এইচ, এটা হচ্ছে ধাপ বিচ্যুতির সূত্র। এখানে আমি সংজ্ঞাগুলো দিয়ে দিই, যে এখানে u2 সমান ধাপ বিচ্যুতি, এটা তো লেখাই দিয়েছি। u2 সমান ধাপ বিচ্যুতি, এখানে x সমান হচ্ছে মধ্যমান বা যেই শ্রেণীতে তুমি ধাপ বিচ্যুতি ধরবা সেই শ্রেণীর মধ্যমান, অর্থাৎ এখানে 2 শ্রেণীর মধ্যমান। আর a সমান হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড়, হ্যাঁ, বা আনুমানিক গড়, ঠিক আছে। আর কি আছে, এই সমান শ্রেণী ব্যবধান, এটা আমরা জানি, শ্রেণী ব্যবধান হয়েছে, শ্রেণী ব্যবধান। তাহলে এখানে এখন মানগুলো আমরা বসিয়ে দেবো, বা দিয়ে u2 এর মান দেওয়া আছে -2 সমান x2 এর মান দেওয়া আছে কত আছে 12 মাইনাস a, আর h এর মান দেওয়া আছে, h এর মান 4 দেওয়া আছে। এখন বলছে a সমান হোয়াট, আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করব। তার মানে এটা আলগুণন করলে এইরকম আলগুণন হয়, আমরা জানি আলগুণন নিচে থেকে উপরে, উপরে থেকে নিচে, অর্থাৎ হরের সাথে লব, লবের সাথে হর। তাহলে এইটা প্রথমে যদি গুণ করি, আমরা এটা গুণ করি, -8 সমান 12 মাইনাস a, বা এটা এই পাশে নিয়ে আসলে হয় a সমান 12 প্লাস 8, অতএব a সমান হয়ে গেল হচ্ছে 20। এটা হচ্ছে আমাদের 20 উত্তর আছে, এই যে ক নম্বর। এটাকে বুঝতে পারলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটি, মাথায় রাখতে হবে তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যেতে পারি। আচ্ছা, তোমরা যারা আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের বন্ধু বান্ধবীদের একটু জানানোর জন্য শেয়ার করে দাও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন হবে আমার জানা মতে, মানে এর বাইরে তো হওয়ার সম্ভাবনাই নেই, কারণ প্রশ্ন করবে কি করে। দেখো, অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের কি নির্দেশ করে? অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল নির্দেশ করে, কাঁচামাল, ঠিক আছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এইটা কিন্তু জাস্ট মনে রাখার বিষয় যে অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের কি নির্দেশ করে, অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের এই যে কাঁচামাল নির্দেশ করে, জাস্ট এটুকু জানলেই হবে। ওকে নেক্সট, 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? ওকে, আমরা লিখি, যেখানে লিখব 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো কি কি, বের করি আমরা। 1 থেকে 21 পর্যন্ত, তার মানে 1 নেব, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21। এবারে বলছে সংখ্যাগুলো গড় কত। তাহলে সংখ্যা কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখানে এবারে অতএব গড় সরাসরি বসিয়ে দেবো। গড় হচ্ছে 1 প্লাস 21 ইন্টু 11 বাই 2, এটা হচ্ছে সূত্র।
ঠিক আছে, এই সূত্রটা বসিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু আমরা একটা কাজ করব, এসব সূত্র টুত্র কোনো কিছু বসাবো না, সরাসরি যোগ করে ভাগ করে দেবো। আবার এরকম করলেও কিন্তু হবে, তাতেও সমস্যা নেই। এখন দেখি হয় নাকি, যেটা আছে 22 গুণ এটা হচ্ছে 11 হবে, এখানে 12 দিলাম কেন, এখানে 11 হবে, 11/2, তাহলে এটাকে যদি গুণ করি তাহলে 11 হয়। তাহলে এর গড় হবে 121। না, অঙ্ক ভুল গেল, কোথায় হবে, 1 2 3 4, না এই সূত্র অ্যাপ্লাই করবো না আমরা, কোথাও ভুল গেছে, তার মানে আমরা এটা ব্যবহার করব না। এটা কি সবগুলো যোগ করে ভাগ করে যা হবে উত্তর, এটা লাগবে না। তার মানে 1 + 3 + 5 প্লাস এগুলো এতগুলো ব্যবহার না করে একবারে কি করব, সবগুলো যোগ করে দেবো। হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে করি, যোগ করে বাই কত, সংখ্যা কত, 11। তাহলে এটা কি হলে গড়, শেষ অঙ্ক, যা হবে তাই। এবারে দেখো 3 13 17 40 11 9 14, এই সংখ্যাগুলোর মধ্যক কত আছে। মধ্যক নির্ণয় করতে হলে একটা জিনিস বুঝতে হবে, মধ্যক নির্ণয়ের প্রথম কাজ হচ্ছে আগে সাজাতে হবে ছোট থেকে বড়। ওকে, তাহলে ছোট থেকে বড় সাজালে এই সংখ্যাগুলো কি হয় সেটা দেখো। প্রথম সংখ্যাটা কি আছে, সবচেয়ে ছোট 11 আছে, তাহলে আমরা এখানে লিখব যে ছোট থেকে বা ক্রম অনুসারে ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। সাজালাম, কি সাজালাম, প্রথমে দিলাম হচ্ছে 11, তারপর দিলাম 13, তারপর দিলাম 14, তারপরে কত 14, আর একটা আছে 14, তারপরে দিলাম কত 15 নাই, তারপরে দিলাম 16 নাই, তারপরে 17, তাহলে দেখো তো 11, তারপরে দিলাম হচ্ছে 13, তারপরে দিলাম 14, তারপর 17, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 1 2 3 4 5, একটা ভুল গেল কোথায়, 11 আমরা কাটি, 11 13, তারপরে 14, ও আচ্ছা 9 আছে একটা, এবার হয়ে গেল। এখন খেয়াল করো, যেহেতু আমাদের এখানে বলছে মধ্যক, সেক্ষেত্রে তোমার যদি এমসিকিউ আসে, একদম শর্ট একটা বুদ্ধি আছে। এমসিকিউ হলে কি করবা, 2 কেটে দিয়ে কত 13 + 14/2 সমান, এটা কী করবো, এটা কাটলে হয় কত 7, আর সরি কী করলাম আমি, মাথা নষ্ট হয়ে গেল নাকি, আচ্ছা এই দুটো যোগ করলে হয় কত, এটা যোগ করলে হয় কত 7 আর 2/2, তাহলে এটা যদি এখন যোগ করি 2 দ্বারা, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 1, আর এখানে যেহেতু 7 আছে, একে 2 দ্বারা ভাগ করলে হয় 13.5, এটা হবে আমাদের উত্তর 13.5 হয়েছে। কিন্তু এটার অন্য একটি পদ্ধতি আছে, 13.5 এটা আমাদের উত্তর, কিন্তু এর একটি পদ্ধতি আরও আছে যদি শর্টে পড়লে কী করবা, যেহেতু শর্টের নম্বর আবার 2, তাহলে তোমাকে একটু কি ডিটেলস করতে হবে। সেই ক্ষেত্রে করতে হলে তোমাকে এখানে লিখতে হবে এরকম, যে আমি কি করব, এটা মুছে দেবো না, মুছে দেবো না, এটা রেখে দিয়ে আমি একটু অন্য নেমে করি, লিখবা এখানে n সমান 6 যা জোড়। এইবারে মধ্যক নির্ণয়ের সূত্র আছে, মধ্যক নির্ণয়ে এর সূত্র, জোড়ের সূত্র, n/2 তম যোগ n/2 + 1 তম পদের যোগফল /2। এবার দেখো n এর মান কত, 6/2 তম যোগ 6/2 যোগ 1 তম পদ, এখানে যেহেতু পদ দিয়েছি যোগ দিয়েছি, আর এখানে পদ দেওয়া লাগবে না, তাহলে এখানে ও দিই, এত বাই 2। এবার খেয়াল করে দেখো এখানে 3তম যোগ 4তম পদের যোগফল /2। এবার দেখো 3তম পদ কত, এই যে আমাদের সাধারণ 1 2 3 13 যোগ 4তম পদ কত 14/2 সমান 13.5 হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এখন কি এটা বুঝতে পেরেছো? এইটা হচ্ছে যদি শর্টে পড়ে, হ্যাঁ, যদি শর্টে পড়ে তাহলে এভাবে করতে হবে। আর কেননা শর্টে তোমাকে সেই সূত্রটা বসাতেই হবে, সূত্রতে 1 নম্বর আর ক্যালকুলেশন 1, এটা তোমাকে নির্ণয় করতে হবে। এজন্য
তোমার এখানে এই জায়গাটায় কাজ হচ্ছে, অবশ্যই তুমি সূত্রটা বসাতে হবে যদি শর্টে পড়ে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে ছিল একটি অঙ্ক। আরেকটা অঙ্ক দেখো, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে। এখানে হচ্ছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি দ্বারা কি বোঝায়। ওকে, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি দ্বারা বোঝাচ্ছে। আচ্ছা, এফসি দ্বারা কি বোঝাই করতে হলে একটু ক্যালকুলেশন করতে হবে। সেটি হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্রটা তোমাদেরকে আগে জানতে হবে। আর মধ্যক নির্ণয় করতে হলে কি করতে হবে সেটাও জানতে হবে। মধ্যক নির্ণয় করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে, আর ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার পরেই গিয়ে এফসি বের করতে হবে। খেয়াল করে দেখো, ক্রমযোজিত যোজিত গণসংখ্যা এইভাবে লিখে নিতে হবে। এটা কি করবে, এরকম একটি দাগ টেনে দিবা, এই যে এই পর্যন্ত। এইভাবে করতে হবে। করার পরে ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে কত 3, তুমি লিখলে 3, তারপরে এই 3 আর 6 যোগ করলে হয় 9, 9 আর 6 যোগ করলে হয় 15, 15 আর 7 যোগ করলে হয় 7 5 12, তার মানে কত 22, 22 আর 4 যোগ করলে কত 26। এই যে এটা হলো তোমার ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে ক্রমযোজিত গণসংখ্যাটা কি, পর পর গণসংখ্যা যোগ করা, মনে থাকবে। ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে পরপর গণসংখ্যা যোগ করা। যোগ করা হয়ে গেছে, এইবার তুমি রাখবা এখানে, আমরা এফসি পরে লিখি। হ্যাঁ, এখানে এন সমান কত 26, এন ভাগ 2 সমান কত 26/2 সমান কত 13। এই 13 কোন ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আছে? আমরা মধ্যক নির্ণয় সূত্রটাই লিখে ফেলি। মধ্যক, তাহলে মধ্যকের সম্পর্কে যা আসবে পারবা, এন ভাগ 2 মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগ এফ এম। এইটা এখানে কোনটা কি আমি বলে দেবো, কেননা মধ্যকটা নির্ণয় করে ফেলি। নির্ণয় করলে তোমরা বিস্তারিত এই বিষয়ে যত প্রকার প্রশ্ন আসবে সবগুলো পারবা। যেমন এখানে যদি বলে এফসি বলেছে প্রশ্নটাতে, এই প্রশ্নটাতে এফসি না বলে যদি বলতে এফ এম সমান কত, তাহলে তো আবার ঘরে যেতে। এই জন্য দেখো এন ভাগ 2 পেয়েছি। এইবারে এখানে এল বের করতে হবে আমাকে। এলটা বের করতে হলে এই যে এন ভাগ 2টা কোন শ্রেণীতে অবস্থিত, কোন ক্রমযোজিত গণসংখ্যাতে। দেখো কত ওখানে আছে 13, এই 13 কোথায় আছে, 3-এর মধ্যে থাকে না, 9-এর মধ্যে থাকে না, 15-এর মধ্যে থাকে। তার মানে আমাদের মধ্যক শ্রেণী আছে এটা, মধ্যক শ্রেণী এটা। ঠিক আছে, এর নিম্ন সীমা 26টার নিম্ন সীমা, উচ্চ সীমা 30, তাহলে এর নিম্ন সীমা আছে 26। ওকে, এইবারে কি এখানে বলছে এল সমান হলো এন ভাগ 2 সমান হয়েছে এফসি। এফসি সমান হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, তার মানে মধ্যক শ্রেণীর, এটা মধ্যক শ্রেণীর পূর্ব মানে আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা মানে এই যে 9। ওকে, তার মানে এফ সি সমান 9, এটাই হচ্ছে আমাদের উত্তর, এফ সি সমান 9। এখানে উত্তর কিন্তু শেষ। এবারে আমরা বের করবো এইচ। এইচ সমানটা কি, খেয়াল করে দেখো, শ্রেণী ব্যবধানটা এরকম, এই 26 থেকে 30 কত, 26, 27, 28, 29, 30, 5, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান, অর্থাৎ আমরা এখানে লিখবো 5। এবার এফ এমটা কি, এফ এমটা খুবই সোজা, মিডিল, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী আমরা অলরেডি বের করেছি, এর গণসংখ্যা যে 6, মধ্যক শ্রেণীর গণসংখ্যা 6। এবারে এখানে তুমি মান বসিয়ে দেবো, অঙ্ক শেষ। আর কি আমার অঙ্ক করা লাগবে? কোনো অঙ্ক করা লাগবে না। এখানে জাস্ট বসিয়ে দেবো 26 প্লাস এন ভাগ 3, এটা পেয়েছি আমরা 13, মাইনাস এফ সি এর মানটা পেয়েছি কত, এফ সি এর মান পেয়েছি 9, এবারে ইন্টু এইচ এর মানটা আমরা পেয়েছি হচ্ছে 5, আর নিচে পেয়েছি এফ এম, এটা হচ্ছে 6। এবারে এটা ক্যালকুলেশন করে দেবো, অঙ্ক শেষ। আমি আর করলাম না, কেননা এই যাতে অঙ্ক তোমরা পারবা, আমি জাস্ট নিয়মটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবারে আমি এই জাস্ট এইটা মুছি, তাছাড়া বাকিগুলো থাক। ওকে শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট শ্রেণী দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে এভাবে। এখন এখানে প্রশ্ন আছে নিচের কোনগুলো সঠিক, অর্থাৎ এন ভাগ 2 সমান কত, এফ এম সমান কত, এফ সি সমান কত। যা তার মানে গণসংখ্যা তোমাকে এই একটাকে যে মধ্যক নির্ণয় করলাম, এখন এই একটা তুমি পারবা। দেখো স্টাইলটা শুধু আলাদা। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি ওখানে মধ্যক নির্ণয়টা করে দিলাম, যাতে এই জাতীয় অঙ্ক তোমাদের আর সমস্যা না হয়। ঠিক আছে, খেয়াল করে দেখো, এখন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে কি করব, ক্রমযোজিত গণসংখ্যা আগে বের করে লিখব। তার মানে এখানে লিখব ক্রমযোজিত গণসংখ্যা।
হ্যাঁ, ক্রমজিত গণ সংখ্যা কত বের করি আমরা এখানে। হ্যাঁ, এখানে এরকম একটা ছোট দাগ টাক দিয়ে বের করে ফেলি। এখানে কত 3, এখানে 3 আর 5 8, 8 আর 14 15, 15 আর এখানে 5 যোগ করলে হয় 20। এই জায়গায় আমরা দিলাম 20 আর এখানে দিলাম হচ্ছে 20 26, সেই আগেরটার মতোই 26 হলো। এখন এই জায়গাটাই আমাদের বলছে যে n/2, তার মানে n/2 সমান কত, n সমান কত পেয়েছি আমরা, n সমান পেয়েছি যে টোটাল 26, তাহলে 26/2 সমান 13। এখানে বলছে n/2 সমান কত, এখানে 20 বলছে। আমরা এটা একটু মুছে দিই। হ্যাঁ, এটা মুছে দিই, এটা তো আমরা দেখলাম কত হলো 13, তাই না? তাহলে আমাদের বলছে n/2 সমান 20, আমাদের n/2 সমান কি 20 হয়েছে? টোটাল যোগ করে কত হলো 13। আমাদের দেখি আবার যোগ করাটা ঠিক আছে নাকি। 3, এটা 8, 8-এর সাথে 15 এখানে যোগ করলে 20 26, ঠিক আছে। তার মানে আমাদের এটা ক্রস, এটা ক্রস হলে বাকি দুটো রাইট, কেননা আমাদের অপশনেই কিন্তু আছে, দুইটার কমে অপশন নাই। একটা জিনিস মনে রাখবা, এই জাতীয় অঙ্ক বহুপদী যদি থাকে তাহলে একটা ভুল হলে বাকি দুইটা রাইট, আর অঙ্ক করা লাগবে না। এটা কিন্তু একটা মজাদার বিষয়। সেক্ষেত্রে আমরা কি করব, 2 3 রাইট, 2 3 যে গ নম্বর উত্তর। এবার আমাদের অ্যাকচুয়ালি ঠিক আছে নাকি সেটা দেখব। সরি, দেখো তো ঠিক আছে নাকি এটা। আচ্ছা, ভুল হলো। এবারে পরেরটা আছে এফএম। এফএমটা এটা হচ্ছে 1 নম্বর ভুল। 2 নম্বরটা হচ্ছে এফএম সমান মধ্যক শ্রেণীর গণ সংখ্যা। মধ্যক শ্রেণী আমরা কোনটা, 13 হলে মধ্যক শ্রেণীর গণ সংখ্যা হচ্ছে কত, তারপর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণ সংখ্যা, এটা কত? আচ্ছা, এখানে কোথাও কি ভুল আছে, অঙ্ক মিলছে না তো একটাও। এফএম সমান 12 বলছে, কিন্তু আমাদের এখানে এফএম সমান হয়েছে হচ্ছে 13, 13 8 হচ্ছে। এফএম সমান হচ্ছে এফএম সমান 7 হচ্ছে, তো ওখানে 12 তো হচ্ছে না। এবারে এফসি সমান কত, 15, মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমজাতীয় গণের সংখ্যা, তাও তো হয় না। তার মানে অঙ্কটি ভুল আছে। মোট যোগফল কত হয়, যোগফলকে 2 দ্বারা ভাগ করলে সেটা মধ্যক শ্রেণী হবে। তার মানে এটা হচ্ছে 3, 3 আর 5 8, 8 5 13, ও আচ্ছা আচ্ছা 15, 8 15, 15 5 20, 20 আর 26, 26কে 2 দ্বারা ভাগ করলে হয় 13, 13 কোন শ্রেণীতে আছে, এটাই আছে। তার মানে এটা হবে হচ্ছে মধ্যক শ্রেণী। এখন মধ্যক শ্রেণী এটা হলে এফসিটা হবে হচ্ছে, এই যে এফসিটা হচ্ছে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমজাতীয় গণের সংখ্যা, মানে 8। তার মানে 8, এখানে অঙ্ক ভুল আছে, বাকি দুটো রাইট হবে, এটা আর কি অঙ্ক ভুল আছে। হ্যাঁ, এটা বলে দিলাম। এই আর কি, নেক্সটে চলে যাই, যেহেতু ভুল ভালো অঙ্ক নিয়ে বেশি সময় নষ্ট করা ঠিক না। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এখানেও দেওয়া আছে। এখন বলছে প্রচুরক কত, তার মানে সরাসরি এখানে আমরা এখন প্রচুরক নির্ণয় করব। আর প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি সেটাকে লিখে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম যে প্রচুরক সমান এল প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ এইচ। এটা হচ্ছে প্রচুরক নির্ণয়ের সূত্র। ওকে, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কি এরকম নির্ণয় করি, এটা হচ্ছে লিখলাম। এই জায়গাটা আমরা এখন লিখবো হচ্ছে এখানে, এখানে কি লিখবো, এন। এন সমান কত, মোট গণ এনের কি প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন নাই, এনটা আমরা লিখবো না, আপাতত প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এবারে দেখো আমাদের হচ্ছে প্রচুরক শ্রেণীটা প্রথমে বের করে নিতে হবে। প্রচুরক শ্রেণীটা বের করার বুদ্ধিটা হচ্ছে, যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি হয় সেটাতে থাকে প্রচুরক। আর আমাদের এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে কত, 20। খেয়াল করে দেখো এখানে 4 8 20 12 26, তাহলে এখানে আমাদের কি সবচেয়ে গণসংখ্যা বেশি হচ্ছে 20। তার মানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল, অর্থাৎ আমাদের এল এর মানটা হচ্ছে 51 হয়েছে। এইবারে F1 এর মানটা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমজাতীয় গণসংখ্যা। তার মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত, 20 মাইনাস তার 8 বিয়োগ করলে কত হয়, 8 বিয়োগ করলে হয় হচ্ছে 12। এবারে F2টা সমান হচ্ছে 20 বিয়োগ পরবর্তী মানে 12 যোগ করলে কত হয়, 8 হয়। এবারে এইচ এর মানটা হচ্ছে শ্রেণী ব্যবধান, অর্থাৎ 51 থেকে 60 মানে 10 গুণে দেখো তুমি। এবার এখানে মান বসিয়ে দেবো, মান বসিয়ে দিলে এল এর মান হচ্ছে 51 প্লাস F1 এর মানটা হচ্ছে কত, 12 বাই F1 এর মান 12, তো হ্যাঁ 12 বাই 12 প্লাস 8 গুণ 10।
এবারে দেখো 51 যোগ, আচ্ছা যোগ করলে এটা আছে 120/20। এখন খেয়াল করে দেখো 51 যোগ এইটা যদি এখন একে কাটাকাটি করি 5 6 হয়, তাহলে মোট 57 হবে আমাদের উত্তর। 57 আছে, এই যে প্রচুরক 57। বুঝতে পেরেছো? প্রচুরক কিন্তু এটা কিন্তু একটা 4 মার্কের অঙ্ক হয়ে গেল। আমি একটা 4 মার্কের জন্য অঙ্ক করে ফেললাম, অর্থাৎ খ অথবা গ একটা অঙ্ক করে ফেললাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, অঙ্ক করতে হবে। যারা আগামীকাল যাদের পরীক্ষা তারা আমার এই অঙ্কগুলো যারা দেখলে তোমাদের কিন্তু অনেকগুলো কমন চলে আসলো। আবার একটু পরে আমি বীজগণিত নিয়ে আলোচনা করব, তারপর আলোচনা করব জ্যামিতি নিয়ে, সেগুলো দেখলে কিন্তু আরও ভালো লাগবে তোমাদের, বুঝছো? আমি বলবো সেগুলো অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, দয়া করে তোমরা সেগুলো দেখো, তাহলে কাজে লাগবে বেশি। আমি এখন ক্লাস নিলে হয়তো অনেক দেরি হয়ে যাবে, সেগুলো দেখলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা এটা গেল, নেক্সটে চলে যাই। দেখো এত 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 সংখ্যারও প্রচুরক কত। আচ্ছা এই জাতীয় সংখ্যা যদি থাকে, শুধু সংখ্যা যদি দেওয়া থাকে, তার প্রচুরক নির্ণয় করতে হলে সবচেয়ে যেটি বেশি থাকে সেটা হচ্ছে প্রচুরক। তার মানে এখানে কি সবচেয়ে বেশি আছে? 23 23 23 23 আছে একবার, 47 47 47 আছে একবার, 38 38 38 আছে একবার, 22 আছে 22 আছে একবার, 27 27 আছে একবার, 29 29 আছে একবার, 20 আছে একবার, 42 আছে একবার। তার মানে এর প্রচুরক নেই, কোনো সংখ্যাই নাই, একবার করে আছে সব। সব একবার করে থাকলে প্রচুরক নেই, অন্তত একবারের বেশি থাকতে হবে, তাহলে সেটা প্রচুরক থাকবে। তার মানে এটা সব কিছুই নেই, তার মানে এটা প্রচুরক নেই। এবার দেখো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? চলক কয় প্রকার? 2 ধরনের চলক, একটা বিচ্ছিন্ন চলক, একটা অবিচ্ছিন্ন চলক। আচ্ছা পরীক্ষার জিপিএ কত হতে পারে? জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। অনেকে কিন্তু এসএসসি পাশ করে চলে যায়, এবারে সাংবাদিকরা ফোন দিয়ে এরকম বলে যে তুমি কি পেয়েছো? আমি জি গোল্ডেন এ প্লাস পেয়েছি, এরকম বলে। তার মানে জিপিএ 5 পেয়েছি। এবার জিপিএ 5 বলতে যে স্টাইল নিয়ে বলতে যে বললো জিপিএ এর ফুল মিনিং কি, তখন হ্যাঁ জিপিএ 5 শেষ। এই জন্য গ্রেড পয়েন্ট অ্যাভারেজ মনে রাখতে হবে। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো জানা খুবই জরুরি। এবার দেখো জিপিএ কি হলো? গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এটা হচ্ছে আমার 4 হতে পারে, আবার কি 4.5 হতে পারে, আবার কি 5 হতে পারে। তার মানে কি দশমিক এবং পূর্ণ সংখ্যা দুটোই হতে পারে। যদি সেটা সেরকম হয় তাহলে সেটা বাস্তব সংখ্যা, মনে রাখবা সেটা বাস্তব সংখ্যা। আর যদি সেটা বাস্তব হয় তাহলে সেটা অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। আর যদি শুধু পূর্ণ সংখ্যা হয়, যেমন গণসংখ্যা, ঠিক আছে, গণসংখ্যা ভাঙা যায় না, এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক অর্থাৎ পূর্ণ সংখ্যা। এটা কিন্তু আমি আলোচনা করেছি এর আগে, দেখে নাও এগুলো। এটা কোন জায়গায় আলোচনা ছিল সেটা যদি তোমরা একটু দেখো, আমি একটু বলে দেই কয় নম্বরে, এই যে বিচ্ছিন্ন চলক যে কোনো পূর্ণ সংখ্যা, অবিচ্ছিন্ন চলক যে কোনো বাস্তব সংখ্যা, এখানে কিন্তু আমি উল্লেখ করে বিস্তারিত দিয়েছি। এই 13 নম্বর প্রশ্নটা দেখলে এই বিষয়ে সবই পেরে যাবা। ঠিক আছে, এখন দেখো তো আমরা কোনটা নিয়ে আলোচনা করছি? এইটা নিয়ে আলোচনা করছি, তাই না? এটা শেষ। তাহলে এইবার দেখো 23 নম্বরে একটি ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। ক্রমযোজিত গণসংখ্যা করতে প্রয়োজন কোন কোন কাজে? এটা মনে রাখতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হচ্ছে 3টা বিষয়ের জন্য। সেটি হচ্ছে একটা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, অজীব রেখা নির্ণয়ের ক্ষেত্রে। অজীব রেখা হচ্ছে এইরকম হয়, ঊর্ধ্বগামী হয়, তাই ক্রমযোজিত প্রয়োজন। আর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, মধ্যক নির্ণয়ের জন্য, মধ্যক শ্রেণী নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা করতে হয়। তাই রাইট, প্রচুরক নির্ণয়ের জন্য প্রয়োজন নয়, অর্থাৎ 2 ও 3। তার মানে এটা উত্তর। বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা? এখন আমাকে ঝটপট করে একটা প্রশ্ন করো তো, তোমাদের কি জানা প্রয়োজন, তাহলে সেটার উত্তর আমরা একটু দিয়ে নেই। সেটার উত্তর আমরা দিয়ে নেই। তার আগে বলবো যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমি এর আগে আলোচনা করেছি। যে বীজগণিত অংশ এমসিকিউ কয়েকটা, মনে হয় সম্ভবত 30টা কি 25টা, তোমরা ওইগুলো ঝটপট করে দেখে ফেলো, নিশ্চিত ওর মধ্যে থেকে কমন আসবে। তারপরে জ্যামিতি করেছি, নিশ্চিত ওর মধ্যে থেকে কমন আসবে। তারপরে ত্রিকোণমিতি করেছি আজকে দিয়ে মোট 4টা পাঠ হলো। হ্যাঁ, একটা পাঠ হচ্ছে বীজগণিত, আর একটা হচ্ছে বীজগণিতের পর নিয়েছি জ্যামিতি, জ্যামিতি। আর একটা নিয়েছি হচ্ছে ত্রিকোণমিতি,
পরিমিতি, আরটা আজকে নিলাম হচ্ছে পরিমিতি যোগ পরিসংখ্যান, পরিসংখ্যান, ঠিক আছে, পরিসংখ্যান। এই 4টা ক্লাস আমি যে নিলাম, এই 4টা ক্লাস তোমরা যদি দেখো, আমার বিশ্বাস এখান থেকে তোমরা 30-এ 30ই পাবা, 30-এ 30ই পাবা, কারণ এর মধ্যে থেকেই তোমাদের কমন আসবে পরীক্ষায়। এখন আমি এটা সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখে যারা যারা কমেন্টস করবা, তাদেরকে আমি এর পিডিএফটা দিয়ে দেবো, ঝটপট করে পড়ে নিবা। হ্যাঁ, তাহলে এইগুলো পড়লে, ঝটপট করে পড়লে এর মধ্যে থেকে যেহেতু কমন আসবে, আমি শিওর দিচ্ছি কমন আসবে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। তার আগে আমি একটু তোমাদের আগে একটা প্রশ্ন দেখে কি 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 প্রশ্ন করেছো, তোমাদেরকে জানার কোনো কিছু প্রয়োজন আছে কি না। না, তোমরা কোনো প্রশ্ন করোনি, কিছু বলছোও না, ঠিক আছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন বাজে কত, প্রায় 8টা বেজে গেল। তার মানে আমার লাইভটা কতক্ষণ চলছে, লাইভটা 1 ঘন্টা মতো চলছে, ঠিক আছে। আচ্ছা, এখন কি নিয়ে আলোচনা করব বলো তো। এইগুলোর ভিতরে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান আলোচনা করলাম। এই 3টার ভিতরে যেটা বলবা সেটা নিয়ে আলোচনা করব। দ্রুত বলো, আমি সেটা নিয়ে আলোচনাতে চলে যেতে পারি, বলো। ওকে ওকে, তাহলে দেখো, এখন আমি একটা কাজ করি তোমাদের, যেহেতু আমি ক্লাস নিয়েছি, সংক্ষিপ্ত আকারের প্রশ্নগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার পার্ট নম্বর 1, বীজগণিত অংশ। এই বীজগণিত অংশের যে এমসিকিউগুলো করেছি আমি, হ্যাঁ, যে এমসিকিউগুলো করেছি, এই এমসিকিউ এর মধ্যে থেকে বীজগণিতে মোট কয়টা আসতে পারে, 6টা থেকে 7টা আসতে পারে। শিওর এই 6টা কমন পাবা, শিওর কমন পাবা। তাই আমি বলবো যে আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে, ওখানে যে দ্রুত দেখে আসো। আর এখন যেটা নিলাম সেটা তো তোমাদের সাথেই নিলাম, ঠিক আছে, দ্রুত দেখে আসো, কাজে লাগবে। এইটা হচ্ছে কি, বীজগণিত অংশ। এই যে খেয়াল করে দেখো, বীজগণিত অংশ শিওর কমন আসবে, এটা আমি বলতে পারছি। তারপরে খেয়াল করে দেখো, তারপরে হচ্ছে এই যে এই অঙ্কগুলো আমি ঝটপট করে একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো প্র্যাকটিস করবা। ঝটপট করে দেখিয়ে দিলে তোমাদের কাজে লেগে যাবে। হ্যাঁ, আমি শুধু নেক্সট করে, যেহেতু এগুলোর উত্তর করা আছে, সেগুলো আমি এগুলো করছি না। তবে তোমরা যদি বলো যে উত্তর করে দিতে, তাহলে কিন্তু আমি করতে পারি উত্তর। এটা কি করে দেবো নাকি কও? করে দেবো? কমেন্টস করে বলো তো। যদি কেউ, আমাদের সাথে তো অনেকেই আছো, তো কমেন্টস করে কিছু বলছো না কেন? বলো বলো। আচ্ছা দেখো, এখানে বলছে A1 2 3 4 হলে এর প্রকৃত উপসেট কত। আচ্ছা, প্রকৃত উপসেট নির্ণয় সূত্র হচ্ছে, এটা মাথায় রাখতে হবে যে প্রকৃত উপসেট আছে। এটা যদি একটু কালি একটুখানি বেশি করে নিই, কি হয় দেখি। একটু বেশি করে নিলাম, দেখি তো। প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র, প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার n - 1, এখানে n সমান কত, n সমান হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। তাহলে এখানে হলো হচ্ছে 4 1 সমান 16, 1 সমান 15, এর উত্তর হবে 15। এই অঙ্কগুলো কিন্তু সব করা আছে, ঝটপট করে, হ্যাঁ, সব অঙ্কগুলো করা আছে। তারপরে দেখো, এটা পরেরটা কি বলছে, ABCD এবং BCDE হলে PA ইন্টারসেকশন B। আচ্ছা, প্রথমে কাজ হচ্ছে আমাদের A ইন্টারসেকশন Bটা বের করে। আমি কিন্তু শর্টকাট আকারে করছি, কারণ এই ডিটেলস আমি কিন্তু করেছি। ওটা আমি তোমাদেরকে ওইটাই দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেখো, A ইন্টারসেকশন B, এ ইন্টারসেকশন বি বলতে এইটা এবং এইটার ভিতরে মিল কোনগুলো, সেগুলো আমরা নেব। এখানে মিল হচ্ছে বিসিডি, তার মানে আমাদের এটা হয়ে যাবে BCD, এইটা হলো। এখন বলছে পি এ ইন্টারসেকশন বি, তার মানে পি এর পাওয়ার সেট অথবা উপসেট নির্ণয় করতে বলছে। আমরা উপসেট সদস্য সংখ্যা কত, যেহেতু এর সদস্য সংখ্যা চাচ্ছে, এর সদস্য সংখ্যা 3, তার মানে এর উত্তর হচ্ছে n, এটা বলছে। তার মানে 2 টু দি পাওয়ার, এখানে আছে কয়টা আছে, 3 আছে, তার মানে 8টি, উত্তর হচ্ছে 8টি হবে। এই যে হয়েছে। এখন যদি এটা এমসিকিউ, যেহেতু এমসিকিউ পড়বে, এমসিকিউ পড়লে এটা ঝটপট আকারে কী করে করবা, এটা
ইউনিয়ন করে ফেলবো। ইউনিয়ন করে ফেলে 1 2 3 হচ্ছে, আর পি এর সেট মানে পাওয়ার সেট, এটা বের করতে হবে উপসেটগুলো। তাহলে সেটা বের করলে আমরা জানি যে 3টা থাকলে এই সূত্রটা হয়, কি হয় 2n সমান 2 2 3 সমান 8, উত্তর হচ্ছে 8। ঝটপটে গেলে একটা অঙ্ক দেখার সাথে সাথে অঙ্ক হয়ে যাবে, এইসব জাতীয় অঙ্ক দেখার সাথে সাথে হয়ে যাবে, এজন্য টেনশনের কোনো কারণ নাই। তারপরে খেয়াল করে দেখো এফ এক্স সমান এত হয়, তবে এর কোন মানের জন্য এফ মাইনাস 3 সমান 0 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা পরীক্ষায় আসবে, আমার থেকে লিখে নাও, পরীক্ষায় আসবে শিওর। এইটা 100% শিওর, এইটা এবং এটা, এইটা আমি দিলাম 100% শিওর, এর মধ্য থেকেই পরীক্ষায় একটা আসবে, না আসলে আমার কাছ থেকে বুঝে নিও। ওকে, সুতরাং দাগ দিলে আবার কিরকম হচ্ছে, এরকম বেঁকা দাগ হচ্ছে কেন? ঠিক আছে তো, এই আর কি গেল। তারপরে হ্যাঁ, এই অঙ্কটা শিওর আসবে পরীক্ষায়, এই অঙ্কটা এখন আমাদেরকে করতে হবে, শিওর আসবে পরীক্ষায়, আমি লিখে দিয়েছি, তাই না? দেখো কি হবে, প্রথমে এফ মাইনাস 3টা বের করে নেব। খেয়াল করে দেখো এফ এক্স সমান দেওয়া আছে এত, তাহলে এফ মাইনাস 3 সমান কত? খেয়াল করে দেখো, -3 কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9। এবার দেখো এটা ক্যালকুলেশন করলে মাইনাস হচ্ছে 27। আচ্ছা, এখানে আবার এক্সই বসাই দিলাম কেন, এটা হচ্ছে -3 মাইনাস 3 স্কোয়ার, এবারে 6 ইন্টু -3 মাইনাস 9। দেখো -27, এখানে হবে হচ্ছে মাইনাস 3 থেকে 9, এবারে এখানে হবে প্লাস 18 মাইনাস 9। এবার দেখো 27 আর কত, 27 আমি আর লিখবো না, একবারে ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে -9a, আর এর পাশে 9, এই 9 সাথে বাদ দিলে -18 মাইনাস, এটা প্লাস হবে, তাহলে এর অঙ্কটা হবে হচ্ছে এরকম 9a মাইনাস 18। যেহেতু এত সমান 0 বলছে, এই যে যেহেতু এত সমান 0, তাহলে আমরা কি এখানে 18, তাই না? অতএব কি দেবো, 9a মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0, বা 9a সমান 18, বা এ সমান 8/9, অতএব এ সমান 2। 2টাই উত্তর, 2টা আছে উত্তর, হ্যাঁ এই যে আছে। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো কিছু? বুঝতে পারলে বলবা, না বুঝতে পারলে বলবা, কি সমস্যা সেটাও বলবা, এইভাবে উত্তর করতে পারি। আমি অঙ্কগুলোর উত্তর করব না, কেননা এই অঙ্কের উত্তর আমি অলরেডি করেছি, যেটা করেছি সেটা কেন করব? হ্যাঁ, এই জন্য আমি তোমাদেরকে যদি দেখাই দেই কোথায় করেছি, তাহলে কিন্তু আবার সরাসরি লাইভ হলে সেগুলো কিন্তু আবার মানে কপিরাইট দেয়, সেজন্য আমি লাইভে দিতে পারছি না, সরাসরি লাইভ দিলে ঝামেলা আছে, মানে কোথায় করেছি সেটা দেখানোর জন্য। আমার জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজ এবং জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল, সেখানে দিয়েছি, ওখানে তোমরা দেখে নিবা কোনটা এই বীজগণিত অংশটা। এইবারে দেখো, খেয়াল করে দেখো, এই বীজগণিত অংশটা এটা হচ্ছে কি আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং টিকটকেও দিয়েছি, এটা দেখে নিবা। তারপরে আমরা এখান থেকে এখন কোন কোন অঙ্কগুলো আসবে সেটা ঝটপট করে করে এই অঙ্কটা করলাম। এবার দেখো এটা, আচ্ছা, আমি যদি এর উত্তরে চলে যাই তাহলে তোমাদেরও আমার মনে হয় সুবিধা হয় উত্তরটা দিয়ে দিলে। তাহলে এখান থেকে একটা কাজ করবো আমরা, এখান থেকে কাজটা হচ্ছে আমি উত্তরে চলে যাই, দেখি উত্তরটা আছে নাকি। এক্সিটে মারলাম, এখানে সেভ দিলাম, সেভ দেব, কি করব, এটা হচ্ছে MCQ CH 17, সেভ দিয়ে দিলাম। এবার আমরা ওইটাতে যাব, মানে বীজগণিতের অংশে সরাসরি উত্তর আছে নাকি দেখি, যদি থাকে সেটি দেখিয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। কি হবে, অঙ্কগুলো দেখানো হবে, উত্তরও তোমরা দেখে নিতে পারবে ঝটপট করে, ঠিক আছে? এখন দেখি, আর না থাকলে তো ঝটপট করে আমরা বের করে নেব। এখন দেখি কোথায় আছে, এখানে গেলাম, গেলে এই জায়গাটা গেলাম, গেলে কোথায় যাব আমরা, MCQ টেস্ট। আচ্ছা, MCQ টেস্ট, MCQ ক্লাস আলজেব্রা, MCQ 17, MCQ টেস্ট আছে, এই দেখি MCQ টেস্ট। আচ্ছা, এইটা দেখি,
এই যে বীজগণিত অংশ পেয়ে গেছি। আচ্ছা, অংশ পেয়েছি, কিন্তু এর উত্তর তো নাই। উত্তর মনে হয় সেভ করা হয়নি। তার মানে এটাও আমরা, এটা সেভ করা হয়নি বলে এটাও বাদ দিয়ে দিলাম। নো, এবার দেখি এটাতে আছে নাকি। এটাতে আছে, যদি না থাকে তাহলে আমরা উত্তরে, সরাসরি উত্তরে চলে যাচ্ছি। থাকিস, উত্তরে থাকিস, থাকিস, থাকিস। না, এটা আর উত্তরে নাই। এই যে সবগুলো এরকম আছে, উত্তর নাই, উত্তর নাই গো, নাই গা, নাই নাই নাই। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে একটু দেখি তো, দেখি উত্তর এখানে টেক্সটের অ্যালজেব্রা। এখানে উত্তরে আছে সব, কিন্তু আমার মনে হয় উত্তর দেখানোটা ওইভাবে ঠিক হবে না। আমরা যেখানে আছি এখানেই যাই। একে একে আমরা এইগুলো করে দিই, অঙ্কগুলো দেখিয়ে দিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বলেছি আমি যে এটা পরীক্ষায় 100% আসার মতো, সুতরাং এটা দেখবা। তারপর এটা খেয়াল করে দেখো, এটাও খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখিয়ে দেবো তো। আচ্ছা, এই জায়গাটায় এবারে এবারে এখানে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এই যে এইটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও তোমরা দেখতে পারো। তারপরে এইটা, এই যে এই অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট যে যা, এই অঙ্কটা আসার সম্ভাবনা খুবই বেশি। এখানে বলছে এ এর উপসেট সংখ্যা 32, তার মানে 2n সমান 32 দেওয়া আছে, 32। তাহলে এখন বলছে উপাদান সংখ্যা কত, অর্থাৎ n এর মান কত। তাহলে 2n সমান 5, অর্থাৎ n সমান 5, এর উত্তর হচ্ছে n সমান 5। হলো, হয়ে গেল। এইবার দেখো পরেরটা, দেখো এই একই রকম অঙ্ক। এবার দেখো পরেরটা বলছে যে এত আছে, এ ক্রস এ নির্ণয় করো, অর্থাৎ ক্রস গুণন, এ ক্রস এ। আবার এইরকমও থাকে অনেক সময়, বলে এ স্কোয়ার মান নির্ণয় করো, অর্থাৎ এ ক্রস এ এর মান নির্ণয় করো। এটা ক্রস গুণন। হ্যাঁ, ক্রস গুণন, আমরা ক্রোমোজোড়, ক্রোমোজোড় করতে হবে। হ্যাঁ, ক্রোমোজোড় অনুসারে যা হবে সেটা করতে হবে, করলে হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করে দেখো, এগুলো করলে এর উত্তর হয়ে যাবে। এখন কয়টা হবে, এখানে দেখো 3টা আছে, 1 2 3, তার মানে 3 গুণ 3 সমান 9, এর উত্তর হবে 9। এই যে এফ সমান এই একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো। তারপরে এখানে এর উত্তর কোথায় পাবো, আবার আমি বলি এর উত্তর কোথায় পাবো, আমার চ্যানেলে এর উত্তর দেওয়া আছে অঙ্ক ডিটেলস আকারে, সেটা একটু ঝটপট করে দেখে নিবা, আমি শুধু উত্তরগুলো বলছি। তারপরে খেয়াল করে দেখো, এটা উত্তর না, প্রশ্নগুলো বলছি। এখানে একটি, এর উত্তরটা তোমরা দেখে নিবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখানে একটি, এই যে এটা সে কত 80% পরীক্ষায় আসার মতো আসবে এরকম একটা। তারপরে এখানে একটি, এটাও ইম্পর্টেন্ট। এখানে 14 নম্বর একটি আছে, এর উৎপাদক কত, এও ইম্পর্টেন্ট। এখানে x + 1 / x = 10, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটিও ইম্পর্টেন্ট। তারপরে এখানে খেয়াল করে দেখো, একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত। এটা হচ্ছে 11 অধ্যায় থেকে। হ্যাঁ, 11 অধ্যায় থেকে। এবারে দেখো, এটা একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, এটা কিন্তু 25 সালের অঙ্ক, এটা 25 সালে এসছে। হ্যাঁ, 25 সালে পরীক্ষা পড়েছে, সুতরাং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো, আখের রসে চিনি, এই যে আখের রসে চিনি পানির অনুপাত কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর উত্তর কিন্তু করা আছে, আমি আগে বলছি উত্তর করা আছে, আমার পেজে যে দেখো অথবা ইউটিউব চ্যানেলে যে দেখো, দুইটি সংখ্যার অনুপাত। এই যে এটা 100% পরীক্ষায় আসবে, আমার থেকে বুঝে নিও, পরীক্ষা দেওয়ার পরে আমার কাছে বুঝে নিও। তারপর এটা দেখো বর্গক্ষেত্র কর্ণের, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্টগুলোই দিয়েছি। এটা ইম্পর্টেন্ট, বিশেষ করে যে ভগ্নাংশ আকার থাকলে কি করতে হবে। হ্যাঁ, ভগ্নাংশ আকার থাকলে ভগ্নাংশ ভেঙে ফেলতে হয়, ভেঙে ফেলতে হলে এই নিচেরগুলো লসাও করতে হয়, এটা দেখে নিবা আমার চ্যানেলে গিয়ে। তারপরে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও 100% আসার সম্ভাবনা আছে, দেখে নিবা। তারপরে খেয়াল করে দেখো, বাহুর দৈর্ঘ্য কত গুণ বি। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বর্গ দৈর্ঘ্য ধরে নিলাম এ, তাহলে এর ক্ষেত্রফল কত, এ স্কোয়ার। এখন বলছে 3 গুণ, তার মানে 3a, তাহলে এর ক্ষেত্রফল কত, 9a স্কোয়ার। এখন বলছে কত বৃদ্ধি পেয়েছে, এই জায়গাটি কিন্তু প্রশ্ন অনেকেই বোঝে না, আমি এটা একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে কত বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি মানে কি, আগে বর্তমানে হলো 9 আর আগে ছিল a, তাহলে বিয়োগ করলে কথা 8 এরা উত্তর হবে 8।
8 গুণ বৃদ্ধি পেয়েছে। অনেকেই মনে করে যে কত হলো, যদি বলতো যে কত হলো তাহলে সেটা হচ্ছে 9 গুণ, 9 গুণ হলো, কিন্তু এখানে বলছে বৃদ্ধি পেয়েছে কত, তার মানে ওই আগেরটা বাদ দিতে হবে। এটা অনেকে বুঝতে পারে না। দেখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, ইম্পর্টেন্টগুলো একটা কাজ যদি আমরা করি, সেটা হচ্ছে আমাদের একটা কাজ করি, টুলস এগুলো গেল, মোর টুলসে গেলাম, লোকেট কেমিস্ট্রি সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড টিচিং, কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড, লোকেটেড কালার্স, থাক এসব নিয়ে আর আলোচনার দরকার নাই। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা, এই জাতীয় অঙ্ক আবার আসার সম্ভাবনা খুবই আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, আসার সম্ভাবনা আছে। তারপর খেয়াল করে দেখো, এইবারে জ্যামিতি অংশে চলে যাচ্ছি। জ্যামিতি অংশে যাতে যে ইম্পর্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে খেয়াল করো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই জাতীয় অঙ্ক যখন পরীক্ষা এইভাবে আসে না, আসার পরে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো আসে। এবার কি, হ্যাঁ এবার ঠিক আছে। এই যে দেখো একই রকম অঙ্ক কিন্তু দুইটা আলাদা। এখন দেখো এই যে এই জাতীয় অঙ্ক পরীক্ষায় খুব আসে। এটা হলে এখানে দেখো, আমরা জানি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুইটা 180 ডিগ্রি হলে এখানে কোণটা বের করে নিবা, তারপরে এই কোণটা এমনি হয়ে যাবে। যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি, আর বিপরীত 2 কোণের সমষ্টিও 180 ডিগ্রি। এটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নিবা। তারপরে এই যে এই অঙ্কটারই আরেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এবার দেখো এই যে খুবই খুবই ইম্পর্টেন্ট, এও 100% শিওর পরীক্ষায় আসবে। খেয়াল করে দেখো, কোনো বৃত্তের, আমি যদি একটি বৃত্ত আঁকাই, হ্যাঁ তোমাকে একটি বৃত্ত আঁকাই দেখাই, সেটি হচ্ছে মনে করো এটা একটি বৃত্ত আঁকাইলাম। এই বৃত্তের দুইটা ভাগ করে নিলাম, সেটা হচ্ছে এখানে একটি ভাগ করলাম, এটা একটি ভাগ করে নিলাম, এটা দিলাম এ, এটা দিলাম বি। তাহলে এখান থেকে এটুকু বলা হয় উপচাপ, উপচাপ। আর এখান থেকে, যেখান থেকে এটুকু বলা হয় হচ্ছে অধিচাপ, অধিচাপ। তাহলে ছোটটাকে বলা হয় হচ্ছে উপচাপ, বড় অংশটা পরিধির অংশ, কিন্তু পরিধির বড় অংশটাকে বলা হয় অধিচাপ। এই অধিচাপের সাথে যদি কোণ উৎপন্ন করে এরকম, তবে সেটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ, মানে ছোট। এখানে বলছে উপচাপ। এই ছোট কোণের সাথে উপচাপ মানে ছোট চাপের সাথে যদি কোণ উৎপন্ন করে, তাহলে সেটা হবে মানে স্থূলকোণ। তার মানে এটা উত্তর হবে স্থূলকোণ এটা। এখন এই জায়গায় যদি উপচাপ অধিচাপ দিত তাহলে সূক্ষ্মকোণ হতো। অর্থাৎ এটা যদি আমরা বলি যে ছোট কোণের উপকোণের উপচাপের সাথে কোণ উৎপন্ন করে বড়, মানে স্থূলকোণ, আর বড় কোণ অধিচাপের সাথে কোণ উৎপন্ন করবে ছোট, তার মানে সূক্ষ্মকোণ। কি মজার দেখেছ? দেখো কোনো বৃত্তে অধিচাপে হলে কত হয়? ছোট হয়, তার মানে সূক্ষ্মকোণ। এবার দেখো 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য, এটা একটু ডিটেলস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্য। ডিটেলস তোমরা আমার ওখান থেকে দেখে নিও। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, এটাও দুইটি বাহুর দৈর্ঘ্য, তাই না? আচ্ছা, তৃতীয় বাহুটা বের করতে হবে, এই যে এভাবে বের করে ফেলতে পারো তোমরা। হ্যাঁ, একটা হচ্ছে 8, তৃতীয় বাহু ওখান থেকে বের করো। আমরা জানি এই তৃতীয় বাহু বের করার হচ্ছে দুইটা বুদ্ধি আছে, একটা পিথাগোরাসের উপপাদ্য, আর একটা হচ্ছে ত্রিভুজের দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এইটা আমি ওখানে ডিটেলস করেছি, ওটা দেখে নিবা। তাহলে এর সাথে আমরা যদি কি করি, এই 6 যোগ করি, তাহলে 3 + 6 সমান কত হলো? 9। আর এখানে আছে 8, তার মানে আমাদের উত্তরই হবে 6টাই উত্তর। বাকিগুলো যোগ করে দেখো, কোনো ক্যালকুলেশন মিলবে না। এবার দেখো নিচের কোন যুগল কোন দ্বারা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমপক্ষে কয়টি উপাত্ত দেওয়া থাকলে একটি ত্রিভুজ বা চতুর্ভুজ আঁকা সম্ভব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিভুজ কমপক্ষে কয়টি উপাত্ত দেওয়া থাকলে, একটি উপাত্ত দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যায়। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো চিত্র অনুযায়ী কোন সম্পর্কটি সঠিক। এখানে একটা কাজ করবা, সেটা হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা দিয়ে ক্যালকুলেশন করবা। তার মানে 3x + 4y + x সমান 180, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা দিয়ে ক্যালকুলেশন করে যা হয় সেটাই উত্তর। একটি বর্গ অঙ্কনের জন্য কমপক্ষে কয়টি উপাত্ত প্রয়োজন? একটি বর্গ অঙ্কনের জন্য, এটা কিন্তু একটা বিষয় আছে, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। এখানে বলছে একটি বর্গ অঙ্কনের জন্য কয়টি উপাত্ত প্রয়োজন। বর্গ অঙ্কনের জন্য, একটি বর্গ অঙ্কনের জন্য একটি বাহু অথবা পরিসীমা দেওয়া থাকলে হয়। আবার এখানে বলছে
যে একটি চতুর্ভুজ যদি বলতো তাহলে কি হতো, চতুর্ভুজ হলেই কিন্তু সেটি হতো 5টি উপাত্ত দেওয়া থাকতো। কয়টি স্বতন্ত্র উপাত্ত দেওয়া থাকলে এটি চতুর্ভুজ আঁকা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য এই জাতীয় অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় একটা আসবেই। এই যেগুলো আমি করলাম, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ একটি কি, আয়তক্ষেত্র, সেটা একটি, এটা একটি। তারপরে দেখো একটি রম্বস আঁকতে কয়টি উপাত্ত লাগে, একই রকম জিনিস কিন্তু একটা আসবে শিওরই। একটি রম্বস আঁকতে কয়টি উপাত্ত লাগে, রম্বস তো এরকম হয়, আমি দেখাই, যদি দেখাই তাহলে হচ্ছে এই রম্বসটা আছে অ্যাকচুয়ালি এরকম হয়, এরকম হয় রম্বস। সেক্ষেত্রে এরকম যদি হয়, এই ক্ষেত্রে খেয়াল করে দেখো একটি কোণের প্রয়োজন হয়, একটি কোণ আর একটা বাহু, যেহেতু দুইটা বাহু একরকম আর এই দুইটা বাহু একরকম, তাহলে দুইটা বাহু দরকার আর একটা কোণ, 3টে উপাত্ত দরকার হয়। দেখেছো, এইভাবে কিন্তু বোঝানো আছে সব। একটি সামান্তরিক আঁকতে কয়টি নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন, সামান্তরিক, সামান্তরিকটা আবার কি, সামান্তরিকটা খেয়াল করো, সামান্তরিকটা আঁকতে হবে কোথা থেকে, এটা দিয়ে আঁকানো যায়, এটা একটি সামান্তরিক। এই সামান্তরিক আঁকতে কয়েকটি উপাত্ত প্রয়োজন হয়, হ্যাঁ। সামান্তরিক আঁকতে, সামান্তরিকে আমরা জানি সামান্তরিক, সামান্তরিক তো এরকম না, সামান্তরিকটা এরকম না গো, সামান্তরিকে তো একটা আগে আঁকালাম, এটাই তো সামান্তরিক। সামান্তরিক আঁকতে 3টি উপাত্ত প্রয়োজন, তাহলে আগেরটা কি করেছি দেখি, সামান্তরিক আঁকতে 3টি উপাত্ত প্রয়োজন, 1 2 3, হ্যাঁ। তাহলে আগেরটা কি করেছি, এটি রম্বস আঁকার জন্য। আচ্ছা, রম্বসটা হচ্ছে এইরকম, রম্বসটা হচ্ছে এইরকম, যার 4টি বাহুই সমান। খেয়াল করো, রম্বসটা হচ্ছে এরকম, যার 4টি বাহুই সমান, অর্থাৎ একটি বাহু দরকার, একটি বাহু দরকার এ, আর একটা কোণ দরকার রম্বস আঁকতে, তাহলে একটি কোণ, আর কি দরকার, কিছু দরকার নেই। তাহলে 2টা উপাত্ত হলেই হবে উপরেরটা, ঠিক আছে। দেখেছো, এখনও ভুল হয়ে গেছিল। এবার দেখো এটাও করেছি। এবার দেখো এই যে চিত্রে এই জাতীয় অঙ্ক, এই যে এখানে এইটুকু কত, খেয়াল করবা, এই কোণটা কত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জাতীয় অঙ্ক পরীক্ষা একটা আসবেই, এই জাতীয় অঙ্ক। কেননা এখানে একটি কোণ দেওয়া আছে, এটা একটা কোণ দেওয়া আছে, এই দুটো কোণ যোগ করে বাকি যা থাকবে এটা 180 ডিগ্রির ভিতর বাদ দিলে এটা হবে। এবার এখান থেকে এইটুকু আবার এরকম একটি সরল কোণ, তার মানে এই 180 ডিগ্রির মধ্যে এই সরল কোণ, এই কোণটা বাদ দিলে বাকি কোণটা হয়ে যাবে, এইটাই জানলে হয়ে যাবে। তারপরে দেখো একটা পি কিউ আর এস একটি সামান্তরিক, এখান থেকে আবার বলছে সামান্তরিকের এই কোণ আর এই কোণ যোগ করলে কিন্তু একটা কাজ হয়, কি হয়, যোগ করলে এই কোণটা আর এই কোণটা এক হয়। মনে রাখবে একটি সামান্তরিক যখন আমরা আঁকবো, মনে করে এটি একটি সামান্তরিক আঁকলাম, এই সামান্তরিকের এই কোণ আর এই কোণ সবসময় একই রকম, এই কোণ আর এই কোণ সবসময় একই রকম। তাহলে এই কোণটা যদি দেওয়া থাকে, এটা যদি বৃদ্ধি করি, তাহলে এই কোণ মানেই এই কোণ। এবার সুতরাং এখান থেকে এটুকু আবার 180 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা এই কোণ আর এই কোণ যোগ করে এই দুইটা সমান দিলেই হবে। তার মানে কি হবে, এখানে কি কি আছে খেয়াল করে দেখো, এখানে আছে 2x + 3 আর এই পাশে আছে 5x + 2 ডিগ্রি। এবার এটা দিয়ে ক্যালকুলেশন করে এক্সের মান বের করা যায়। ওকে, খেয়াল করে দেখো পরে এই যে এই জাতীয় অঙ্ক খুব বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্ত অন্তর্লিখিত যে কোনো কোণই অর্ধবৃত্তের সাথে কোণ উৎপন্ন করে, এই জায়গায় 60 ডিগ্রি, আর ওই যে 60 ডিগ্রি না, এই জায়গায় হচ্ছে 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটি একটি উপপাদ্য সূত্র। এবারে দেখো, হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। খেয়াল করে দেখো, এই যে এই জাতীয় যদি বৃত্ত আঁকানো যায়, তাহলে এটা কি, এই যে এটা মনে করো কেন্দ্র, তাহলে এটা একটি কোণ, কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই কোণের সাথে এই কোণ অর্ধেক, এটা যদি x হয় তাহলে এটা হবে 2x। হ্যাঁ, এই জাতীয় অঙ্ক, এই জাতীয় অঙ্ক পরীক্ষা খুব আসে। তারপরে দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, খেয়াল করে দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, এখান থেকে এটাই মনে করে একটি বৃত্ত, এর বহিস্থ কোনো বিন্দু থেকে মানে এখানে একটা ধরে নিলাম একটি পি, একটি বিন্দু, হ্যাঁ, পি। তাহলে কয়টা স্পর্শক আঁকা যায়, এই যে এখানে একটি, এখানে একটি, অর্থাৎ 2টি স্পর্শক আঁকা যায়। কত সোজা দেখেছ। 3 4 5 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এই অঙ্কটি কিন্তু আমি সুন্দর করে বুঝিয়েছি, তোমরা আছো আমার সাথে অনেকেই, সুন্দর করে বুঝিয়েছি অঙ্কটা। আমি একটু তারপরে তোমার করাই অঙ্কটি। 3 সেন্টিমিটার মনে করো একটি বৃত্ত নিলাম, 3 সেন্টিমিটার। আবার মনে করো একটি বৃত্ত নিলাম, আবার একটি বৃত্ত নিলাম, এই বৃত্তটা এখানে নিলাম, হয়েছে, এটা আবার একটি বৃত্ত নিলাম, এইভাবে। এইবার খেয়াল করে দেখো, এই 3টা বৃত্তের কেন্দ্র আমরা বের করে নিলাম, এই যে
এখন বলছে যে এইটা হচ্ছে কত 4 নিলাম, এইটা হচ্ছে কত 3 নিলাম, তাহলে এইটাও 4, এটাও 4, আর এখান থেকে এটুকু হচ্ছে 5, তার মানে এটুকু হচ্ছে 5, আর এখান থেকে এটুকু হচ্ছে কত 3। এবার টোটালটুকু যোগ করলে বলছে বহিষ্পৃষ্ট করলে পরিসীমা কত হবে, তার মানে টোটালটুকু যোগ করলে পরিসীমা পাওয়া যাবে 24 হবে, টোটাল যোগ করলে উত্তর হবে 24। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। দেখো এবিসিডি ওই বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ এত হলে এত, তার মানে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দ্বিকোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা মনে রাখবা, অঙ্ক শেষ। তারপর দেখা এত এত সেন্টিমিটার, অঙ্কগুলো শুধু দেখে রাখো, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে এখানে বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত, বর্গে অন্তর্লিখিত, এই যে আবার একটা বিষয়। আমি যদি একটা বর্গ আঁকাই, মনে করো এটা একটি বর্গ আঁকালাম, ধরে নিলাম এটা একটি বর্গ। হ্যাঁ, এখন বলছে এই বর্গে অন্তর্লিখিত একটি বৃত্ত, তার মানে কি এই যে এরকম একটি বৃত্ত, এই যে এরকম যদি একটি বৃত্ত আঁকাই, কয়টি স্পর্শ, 1টা 2টা 3টা 4টা, তার মানে এর উত্তর হবে 4টা। দেখো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, বৃত্তস্থ সামান্তরিক বলতে কি, ধরো একটি বৃত্ত আঁকালাম, একটি বৃত্ত আঁকালাম, এখানে বৃত্ত একটা আঁকালাম। এখন বলছে কি বৃত্তস্থ সামান্তরিক, সামান্তরিক বলতে এর মধ্যে আবার একটি সামান্তরিক আমরা আঁকাবো, এই যে এই বৃত্তস্থ সামান্তরিক, এটি একটি কি আয়ত। ওকে, নেক্সট, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত, এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটি আগে সমকোণ এভাবে আঁকাবা। পরিকেন্দ্র বলতে আসলে এই যে এটাকে ভাগ কর, কোণগুলোকে ভাগ করে, যেখানে এই কোণকে ভাগ করবা এভাবে হবে, এই কোণকে ভাগ করবা এভাবে হবে, এই কোণকে ভাগ করবা আর এভাবে হবে, তার মানে এই কোণগুলো 3টা কোণকে ভাগ করে অভ্যন্তরেই সম্ভবত হবে। হ্যাঁ, কোণকে ভাগ করলে পরিকেন্দ্র, যেহেতু পরিকেন্দ্র ভাগ করলে অভ্যন্তরে হবে। ওকে, এবার দেখো এখানে ওই সেই বৃত্তস্থ কোণ নাকি, হ্যাঁ বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ, এই অঙ্কটি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার ক্লাসে গিয়ে দেখে আসবা। তারপরে এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা এটা দুটি স্পর্শক, খেয়াল করে দেখো দুটি স্পর্শক, এটা আর এটা সমান, এটা দিয়ে সমান দিয়ে এক্সের মান বের করা যায়। তারপর এই জায়গায় এবার দেখো ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি কোন জাতীয় অঙ্কগুলো আসতে পারে, কোনগুলো আসবে, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো এই যেখানে এই অঙ্কটা আবার করা আছে, এই যে ট্যান থিটা সমান, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জাতীয় অঙ্ক পরীক্ষা খুব আসে, আমি করে দিয়েছি, দেখো এখানে করাই আছে, এবারে অঙ্কগুলো সম্ভবত করা আছে, করা থাকলে খুবই ভালো। তারপরে এই যে এটাও করা আছে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইগুলো তোমরা ঝটপট করে একটু দেখে নিবা। তারপরে দেখে যেটা আমি রেখে দিয়েছি সেখানে পজ করবা, করে দেখে নিবা পরবর্তীতে। এখন আমি ঝটপট করে চলে যাই, এই যে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে দেখো এত, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, অঙ্ক করা আছে, এই জাতীয় অঙ্ক একটা 100% আসবে, একটা 100% এই জাতীয় অঙ্ক আসবে। এই ত্রিভুজের 2টা বাহু দেওয়া থাকবে, আর একটা বাহু বের করে ট্যান থিটা সাইন থিটা কস থিটা কসেক থিটা সেক থিটা যে কোনো একটা আসবে শিওর, বুঝেছো। তারপরে এখানে খেয়াল করে দেখো, এটা সাইন থিটা সাইন এ সমান এত হলে, হ্যাঁ এই অঙ্কগুলো আসার সম্ভাবনা আছে, করে দিয়েছি, দেখো আমার এখানে করা আছে। এবারে এখানে হ্যাঁ এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেক সময় সমাধান করোই চলে আসে। তার মানে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এগুলো দেখবা আমি যেগুলো দিয়েছি সেগুলো সবই ইম্পর্টেন্ট। আর এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে সাইন, এই যে এটা 100% পরীক্ষা আসবে, এই জাতীয় একটা পরীক্ষায় 100% আসবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে, আসবেই। আচ্ছা, নীল আকাশ একটি কমেন্টস করেছে, বলছে স্যার প্রশ্নটা আমাদের শুরুতে দেন মানে গুরু কি শুরুতে দেন, ও গ্রুপে দেন, আচ্ছা। নীল আকাশটা কে চিনলাম না, বলছে প্রশ্নটা আমাদের গ্রুপে দেন। আচ্ছা, গ্রুপে আমি আমার পেজে দেওয়া আছে, সেটা তুমি অবশ্যই সেগুলো দেখে নিবা। আমি এখানে ইম্পর্টেন্টগুলো দেখাচ্ছি, দেওয়া আছে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এই যে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো এই জায়গাটাই সাইন থিটা, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি, এটাও এই যে সাইন থিটা সর্বোচ্চ মান 0, সর্বনিম্ন মান 1, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো এটা করেছি অঙ্ক, এখানে করা আছে, এগুলো দেখবো। আবার একটা কথা এখানে লেখা আছে দেখো,
যারা গণিতে দুর্বল তাদের জন্য আমি একটা কোর্স খুলেছি, জেনিথ ম্যাথ স্টাডি। জেনিথ ম্যাথ স্টাডি .com গিয়ে তোমরা ওখানে এনরোল করবা। যারা ফেল করেছো তারা ওখানে এনরোল করতে গিয়ে যদি ওখানে মোবাইল নম্বর আছে, ওখানে হোয়াটসঅ্যাপে আমাকে SMS দিবা। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি দিয়ে দিই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে এরকম, WTS হোয়াটসঅ্যাপ 01883090390। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা যারা ভর্তি হতে যে সমস্যা হবে এখানে যোগাযোগ করবা। তোমাদের যারা ফেল করেছে তাদের ফ্রি নিয়ে নেব। আর যারা আমার এক্সাম ব্যাচ এবং রিভিশন ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের হচ্ছে আমি স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে এই কারেন্ট বিদ্যুৎ বিলটা জাস্ট নেব, সেরকম একটা মূল্যে তোমাদের ভর্তি করে নেব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? নেক্সট, এবার দেখো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে খেয়াল করে দেখো tan 4, এই অঙ্কটা এই যে আমি আগেই লিখে দিতে 25 সালে এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখো 23 নম্বরে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সমাধান আসতে পারে। এই অঙ্কটা 100% আসবে, এই জাতীয় অঙ্ক 100% একটা আসবে, লিখে নাও 100%। তারপরে ইন্ট, এটা হচ্ছে ইন্ট হয়ে গেল। এইবার আর কি আছে এখানে? আর নাই। তার মানে বুঝতে পারছো যে আমরা এখানে ত্রিকোণমিতি আর বীজগণিত নিয়ে আলোচনা এখানে বললাম, আর পরিমিতি আর পরিসংখ্যান আজকে আলোচনা করেছি। প্রথমের দিকে আছে দেখবা, আর বাদ থাকলে কী? তাহলে জ্যামিতি এর মধ্যে আছে। সুতরাং আমরা সবগুলো আলোচনায় MCQ হয়ে গেল। তার মানে আমি আশা করি যে MCQ 30-এ 30 পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তোমাদেরকে আমি আরও বলি, জেনিথ ম্যাথ study.com, এখানে আমার একটি কোর্স আছে, ফ্রি কোর্স। হ্যাঁ, ফ্রি কোর্স আছে, এখানে তোমরা ভর্তি হতে পারো। আর যারা অঙ্কে গণিতে ফেল করেছো, ফেল করেছে মানে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য ফ্রি। আর যারা রিভিশন ব্যাচ, আমার একটি রিভিশন ব্যাচ আছে, টেস্টের রিভিশন ব্যাচ আছে, এবং আরেকটি আছে এক্সাম ব্যাচ আছে। যারা এখানে ভর্তি হতে চাও, তোমাদের স্বল্প মূল্যে ভর্তির ব্যবস্থা আছে, ভর্তি হতে পারো। কোথায় যাবা? jnitmathstudy.com গিয়ে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে অনেক আলোচনা করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নীল আকাশ বলছে স্যার আমি আসিয়া। ও আসিয়া, ওকে ধন্যবাদ। আসিয়া তুমি গ্রুপে দিয়ে দেবো, তাই না প্রশ্ন? প্রশ্ন গ্রুপে দিয়ে তো কাজ হচ্ছে না। গ্রুপে দিয়ে কি করবা? ক্লাসটা দেখেছো, এই ক্লাসে দেখলে হয়ে যাবে। আর আমার ইয়েতে সাজেশন দেওয়া আছে, দেখবা যে সিকিউ সাজেশন দিয়েছি আমার ফেসবুক পেজে এবং ইয়েতে, যে ফেসবুক পেজে আর হচ্ছে চ্যানেলে, টিকটকেও দিয়েছি ওখানে। আর MCQগুলো যেগুলো আলোচনা করলাম এর মধ্যে থেকে আসবে। আজকে মোটামুটি এইগুলো হলে হয়ে যাবে। আর পরিসংখ্যানটা ভালো করে করবা। এই হচ্ছে মোট আলোচনা ছিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। অনেকক্ষণ নিয়ে নিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিয়েছি, ওখানেও SMS দিতে পারো, প্রয়োজনে কাজে আসবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করি। আল্লাহ হাফেজ।